ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। তোমার কথা শুনতে পাচ্ছ? তো আজকে নেটওয়ার্কের মেবি প্রবলেম আছে। আমি তোমার বলে রাখি যে আমরা রোমান্টিক পিরিয়ডটা শেষ করার পর রোমান্টিক পিরিয়ডের উপর একটা পরীক্ষা দিবা। আর যারা তোমরা ইয়ে করছো, কি করতেছো বলো? যারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনতেছো, ক্লাসগুলো করতেছো, তাদের জন্য সুখবর হলো অন্তত পক্ষে 10 নম্বর ক্লাসে যে পাইবে ইনশাল্লাহ, এই ব্যাপারে আমার আস্থা আছে। ওকে, মানে পরীক্ষায় 10 নম্বর পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো আমরা কোথায়? ওকে, তাহলে জন কিটস। তাহলে আমরা কোন ক্লাসে ছিলাম? কোন ক্লাসে? স্যার, পিবি শেলি কিছু বাকি আছে মামা। হ্যাঁ, পিবি শেলিতে আমরা হলাম যে কি এটাই। হ্যাঁ, একদম স্কাইলার্ক এটা হয়। হুম, এখান থেকে আমরা ও টু স্কাইলার্ক, স্কাইলার্ক বা ভরত পক্ষীর গান, ঠিক আছে। ও টু স্কাইলার্ক হলো স্কাইলার্ক। এখন ওই স্কাইলার্কটা কি? ও টু স্কাইলার্ক মানে কি? স্কাইলার্ক হলো স্কাইলার্ক একটা পাখি, তাই না? স্কাইলার্ক হলো একটা পাখি। এখন মনে রাখবা যে দুই ধরনের পাখি আছে, দুইটা পাখি, কি কি বলো? একটা হলো কি, একটা পাখির নাম হলো একটা পাখির নাম হলো নাইটিঙ্গেল, আর একটা পাখির নাম কি বলো? আর একটা পাখির নাম কি? একটা পাখির নাম হলো নাইটিঙ্গেল, আর একটা পাখির নাম কি বলো? স্কাইলার্ক। বলো পাখি কয়টা? পাখি কয়টা? দুইটা। স্যার, দুইটা। একটা নাম কি? স্কাইলার্ক একটা স্কাইলার্ক, নাইটিঙ্গেল। আর একটা নাম কি বলো? নাইটিঙ্গেল। 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 ওকে। তো একটা পাখির নাম হলো স্কাইলার্ক, আর একটা নাম হলো নাইটিঙ্গেল। এখন আমার প্রশ্ন হলো আহ, কে কোনটা লিখছেন? প্রথম প্রশ্ন, কে কোনটা লিখেছেন? কে কোনটা লিখেছেন? স্কেলার কে লিখেছেন, নাইটিঙ্গেল কে লিখেছেন? স্যার নাইটিঙ্গেল লিখেছেন জন কিট। বলো আর স্কাইলার। বলো শেলির নামে শুরুতে কি আছে? এস। এস। তাহলে শেলির যেহেতু এস আছে, তাহলে শেলি হলো স্কাইলার। জন কিটসে জনের শেষে কি আছে? এন। এন আছে। এন এন আছে। আছে। তাহলে জনের এন থেকে কি হবে বলো? নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল। মনে থাকবে? নাইটিঙ্গেল স্যার। ওকে, এই দুটা পাখি। তো স্কেলার্কের মধ্যে হলো তো ওই আমি বললাম যে অনেক অধিকাংশ যারা কবি, যে সমস্ত কবিরা ধরো পাখি নিয়ে কবিতা লিখছেন, ধরো স্কেলার্ক বলো, ওয়াইল্ড সোয়ানস, সোয়ানসেট কুল বলবা, ওই যে ডব্লিউ ইয়ার্স এর লেখা পাখি নিয়ে কবিতা লিখলে কবিরা প্রথমে দেখেছেন যে এই পৃথিবীটা একেবারে বিবর্ণ, পাখির জগৎটা অনেক সুন্দর। আমার কথা বুঝছো কিনা? পাখির জগৎটা অনেক নান্দনিক, অনেক সুন্দর, কিন্তু পৃথিবীটা কি বলো? পৃথিবীটা বিবর্ণ। তো তারা কোথায় চলে যেতে চেয়েছেন বলো? এই পাখির রাজ্যে। সেখানে একদম পুরা মানে উদ্দাম, হ্যাঁ, নান্দনিক পৃথিবী। কিন্তু একটা সময় ওইখানে থাকার পরে তিনি দেখলেন যে না, পৃথিবীটাই সুন্দর, আবার তারা ফিরে এসেছেন। আমার কথা বুঝছো কিনা? প্রত্যেকের ক্ষেত্রে এরকমটাই। তো ওট্টো স্কেলার কবিতাটা, এটা হলো শেলির লেখা। আর গতকালকে আমরা বলছিলাম ওডের বৈশিষ্ট্যটা কি, মনে আছে তোমাদের? ওড কি দিয়ে শুরু হয়? হতাশা দিয়ে। হতাশা দিয়ে শুরু, আর কি বলো? সান্ত্বনা দিয়ে শেষ হবে। হতাশা দিয়ে শুরু, সান্ত্বনা দিয়ে শেষ। এটার নাম হলো কি বলো? স্কাইলার্ক। ওড টু এ স্কাইলার্ক। হ্যাঁ। তারপরে এখন কি তাহলে আবার দেখো, ও লিফট মি। আচ্ছা দেখো, এখন এই কবিতার মধ্যে কবি বলেছেন একটা লাইন যে আওয়ার সুইটের। তাহলে সুখ তো কোথায় বলো? সুখটা কোথায় আছে? পাখির রাজ্যে নাকি মানুষের রাজ্যে বেশি? পাখির পাখির রাজ্যে। পাখির রাজ্যে। কিন্তু পাখির রাজ্যে সুখ আছে, আর মানুষের রাজ্যে কি আছে? সুখ আছে, আবার সাথে কি আছে? দুঃখ আছে। কিন্তু তিনি দুঃখের মধ্যে একটা আনন্দ খুঁজে পেয়েছেন। বলো, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। লাইনটা বলো। আওয়ার সুইটেস্ট সংস আর কি বলো? দোজ দ্যাট টেল অফ কি বলো?
স্যাডেস্ট থট। Saddest thought. হ্যাঁ Saddest thought. হ্যাঁ আমাদের এই যে ধরো পৃথিবীর যত কালজয়ী গানগুলো আছে এগুলো কি কমিক নাকি ট্রাজিক বলো তো? ট্র্যাজেডি। ট্রাজেডি। একটা গান লেখো আমার Tragic. জন্য, তারপর তুমি বলো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, তাই না? তাহলে আওয়ার সুইটেস্ট সংস আর দুঃখে যাদের জীবন গড়া, ওই যেমন ধরো দুঃখ আছে বিধায়ী, নজরুলের সাথে তুমি দেখো, নজরুলের দারিদ্র কবিতাটা কি পড়ছো? হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের কি বলো, বলো দুরন্ত সাহস। আবার বলো, মানে এই যে হে দারিদ্র তুমি মোরে দানিয়াছ, তাহলে মানে দারিদ্র পূজা করেছেন, মানে যদি অভাব কষ্ট না থাকতো তাহলে পৃথিবীতে কে তৈরি হইতেন না বলো? মানে কে, আমরা কাকে পেতাম না? দারিদ্রের কষাঘাতে বিদ্রোহী কবি হয়ে উঠেছেন কে বলতো? কাজী নজরুল। তাহলে এই যে এই যে কষ্টের মধ্যে যে একটা আনন্দ আছে, তাহলে পাখির রাজ্যের মধ্যে শুধু কি আছে বলো? উম, শুধু আনন্দই আছে, কিন্তু মানুষের রাজ্যে মানুষের পৃথিবীতে কি আছে বলো? সুখের সাথে কষ্টটাও আছে, কিন্তু কষ্টের মধ্যেও কি বলো একটা আনন্দ আছে। এই কবি বলেন কি বলো, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। এখন মনে রাখবা, এটা পরীক্ষায় বারবার যেহেতু আসে, তুমি মনে রাখবা, কোটেশনটা মনে রাখার জন্য বলি, সুইটেস্ট সং শেলি। বলো আমার সাথে একজন। Sweetest Sweetest. Skylark. সুইটেস্ট সং সুইটেস্ট সং শেলি শেলি। স্কাইলার। বলো সুইটেস্ট সং শেলি স্কাইলার, মনে থাকবে? সুইটেস্ট সং শেলি স্কাইলার, তাহলে এই কোটেশনটা কোথা থেকে নেওয়া হয়েছে? Skylark. স্কাইলার থেকে। তো আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। এখন দেখো, যদি বলি আওয়ার সুইটেস্ট সংস, এটা কি কিসের উদাহরণ কেউ বলতে পারবা কিনা? আওয়ার সুইটেস্ট সংস যদি আমি লিটারেরি টার্ম বলতে পারি, তুমি কি বলবা? metaphor. Alliteration. এলিটারেশন। এলিটারেশন কেন মেটাফর বললা? রিপিটেশন অফ Sorry, সেম। sir. Yes, yes. जी, sir. এস এস, যেহেতু রিপিটেশন অফ সেম সাউন্ড আছে, তাহলে সেটার নাম কি বলো? Alliteration. এলিটারেশন। এলিটারেশন, ঠিক আছে। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। ওকে, আমাদের বিরহের সঙ্গীত সেটাই, সেটা আমাদের তাহলে এটা হলো এটা কিসের উদাহরণ পেলাম আমরা? কিসের উদাহরণ? এলিটারেশন। Alliteration. ওকে, তারপরে দেখো এখানে ওটি স্কেলারকের আরেকটা লাইন হলো যে উই লুক বিফোর এন্ড আফটার এন্ড পাইন ফর হোয়াট ইজ নট। আমরা ধরো ওই যে আমরা সৌন্দর্য দেখেছি কোথায় বলো? পাখির রাজ্যে। কিন্তু আমাদের পৃথিবীতেও যে সৌন্দর্য আছে, আমার পৃথিবীতেও যে সৌন্দর্য আছে, আমার জগতেও যে একটা সৌন্দর্য আছে, সেটা কিন্তু আমরা খুঁজে পাই না। আমরা দেখি কি বলো, উই লুক বিফোর এন্ড আফটার, আমরা কোন দিকে তাকাই বলো? অতীতের দিকে তাকাই আর ভবিষ্যতের দিকে তাকাই। এন্ড পাইন ফর হোয়াট ইজ নট, আর দুঃখ করি কি নিয়ে, হাহুতাশ করি কি নিয়ে বলো তো? আমার কি নাই, আমার কি আছে সেটা নিয়ে আমরা কি করি না বলো? আমার কি, হ্যাঁ বলো বলো। শুকরিয়া করি না। ক্রিয়া আদায় করি না, আমরা শুক্রিয়া আদায় হাউতাশ করি না। করি। হ্যাঁ, এই যে আমার শুধু আমার পায়ের মধ্যে অ্যাপেক্স এর জুতা নাই সেটা দেখি, কিন্তু আমার যে পা আছে সেটা আমরা দেখি না। বুঝছো কিনা? আমার এটা নাই। অ্যাকর্ডিং টু নিউরো সায়েন্টিস্ট, হিউম্যান ব্রেইন ইজ ইন্টেন্সলি পাওয়ারফুল, মোর দেন 10 লাখ সুপার কম্পিউটার্স। এই যে আমার সুস্থ সবল একটা ব্রেন আছে, দামের হিসাব করলে মোর দেন 10,000 crore ডলার। এই ব্রেন থাকার পরেও আমি এই যে সুস্থ স্বাভাবিক, আমি একজন সুস্থ মানুষ। আমি যদি জন্মটা গ্রহণ করতাম প্যালেস্টাইনে, গাজার শহরে, আজকে আমার বিসিএস প্রস্তুতি নেওয়া হইতো। আমি যদি রোহিঙ্গা কমিউনিটিতে জন্মগ্রহণ করতাম, তো দেখো আমি শুধু দেখি যে আমার ওইটা নাই ওইটা নাই, কিন্তু অফুরন্ত যে আমাকে সম্পদ দেওয়া হয়েছে, অফুরন্ত যে নিয়ামত দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা স্বীকার করি না, আমরা খেয়ালও করি না। তা থেকে আমাদের দুঃখবোধ ক্রমাগত ভাবে কি বলো বাড়ে। শুধু আমরা দেখি যে আমার কি নাই, কিন্তু আমরা সেটা নিয়ে, ওকে।
আর এখানে কোটেশনটা হলো পোয়েটস আর দ্য আনএকনোলেজ লেজিসলেটরস অফ দ্য ওয়ার্ল্ড। কবিরা কিন্তু আইন প্রণয়ন করেন না, তারা আইনবিদ নন, কিন্তু তারা অস্বীকৃত আইন প্রণেতা। তাদের কথাই আইন হিসেবে গণ্য হয়। এরপরে ফিয়ার নট দ্য ফিউচার, উইপ নট দ্য পাস্ট। ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়েও না, আর অতীতের কর্মকাণ্ড নিয়ে হাউতাশ করে সময় নষ্ট করো না। জাস্ট ওই যে লিভ দ্য প্রেজেন্ট, লিভ দ্য লাইফ টুডে, শুধু আজকের জন্য বাঁচুন। হ্যাঁ, তাহলে এইখানে কোটেশন হলে আমরা পেলাম ও লিফট মি অ্যাজ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, এটা। তারপরে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি বসন্তকাল আসে শীতকাল কি দূরে থাকে, তাই না? ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তারপরে কি তারপরে হলো poets are the unacknowledged legislators of the world, we look before and after and pine for what is not। ঠিক আছে কিনা? মাই নেম ইজ উজাইম, ইন্ডিয়াস কিং অফ কিং, এটা কিসের উদাহরণ মনে আছে কিনা? Irony. Irony, sir. হ্যাঁ, এরপরে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাড স্টোরি, এগুলোই বেশি গুরুত্বপূর্ণ কোটেশন। আর একটা এমনি, দ্য মোর উই স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। আমরা যতই কি করি বলো, পড়াশোনা করি, স্যার এটা একটু ব্যাখ্যা করেন স্যার এটা। আমরা যত পড়াশোনা, শোনো, মানে এই গ্রিসের মানুষেরা সক্রেটিসকে গ্রিসের ওই অ্যাথেন্সের অ্যাপোলোর মন্দির থেকে সক্রেটিসকে সবচেয়ে জ্ঞানী বলে আখ্যায়িত করা হলো। এখন কেন তাকে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ বলা হইলো বলো? কেন বলো কেন? কারণ সবাই বলেছে কি ঘটনা কি, কেন সক্রেটিসকে সবচেয়ে জ্ঞানী মানুষ বলা হলো? তারপরে অ্যাপোলোর মন্দির থেকে বললো সক্রেটিস একটা বিষয় জানতেন। শেক্সপিয়র সবসময় একটা বলতেন যে আই নো দ্যাট আই নো নাথিং, আমি একটা জিনিস জানতে পেরেছি জ্ঞান রাজ্যে বিচরণ করার পরে, যে আসলে আমি কিছু জানি না। তাহলে দা মোর উই স্টাডি, যতই তুমি পড়াশোনা করবা, তো দেখো যে পড়াশোনা যারা করে নাই, দেখবো যে তার কাছে একটা আলাদা জগৎ আছে। যতই পড়াশোনা করবা ততই কি বের হবে বলো? আমি জানার কতটুকু শেষ জানি নেই। আর কতটুকু জানি না সেটা বের হবে। ধরো একজন সাধারণ অজ্ঞ মানুষ, তার সাথে কথা বললে দেখবা যে মনে হয় যেন সে অনেক কিছু জানে, অনেক পণ্ডিত। কথা হচ্ছে কিনা? তার কাছে, কারণ জগৎটা তো কুপমণ্ডকতা আছে, তার কাছে পৃথিবীর জ্ঞানটা সীমাবদ্ধ, বুঝছো? ফলে তার কাছে ওইটাই মনে হয় সে সবকিছু রিসিভ করে রাখছে। তো ফলে তুমি যেই সেক্টরে তুমি পা দিবা, সেটাতে দেখবা যে অসীম। ধরো আমরা যদি অ্যালফাবেট, বর্ণমালার জ্ঞান নিতে যাই, এখানেও যে বিশাল বিশাল গবেষণার জগৎ আছে কিনা বলো? শুধু বর্ণমালার কথা, তাই না? মানে প্রত্যেকটা স্তরে তুমি একটু গভীরে যাও, দেখবা যে এখানে মানে অনেক গভীরতর জ্ঞানের আকর আছে। ওকে, তো পিবি শেলির স্ত্রীর নাম হলো মেরি শেলি। উনি লিখছেন কি, স্যার আপনার কাছে স্যার লিটারেচার পড়তে যায় স্যার, আমার মনে হইতেছে স্যার আবার আমি লিটারেচারে অনার্স করার সুযোগ পাইতাম স্যার। খুব মানে একদম পছন্দের একটা সাবজেক্ট হয়ে গেছে স্যার। লিটারেচার অবশ্যই এত বেশি মানে ফিল করি ওইখানে স্যার, আমার মনে হয় 5 ঘন্টা ক্লাস করলেও স্যার কোনো মানে এটাতে সমস্যা হবে একটা না, এতটাই ভালো লাগে। লিটারেচারের একটা বিষয় কি, লিটারেচারে হলো ওই যে যা দেখো তাই তো লিটারেচার, মানে মিরর অফ লাইফ। স্যার সবগুলি জীবনের কথাই এতটা মানে মানে জীবনের সাথে রিলেটেড স্যার, ধরো আমি এগুলি বলি, ধারণ করতে পারলে একদম। লিটারে ম্যাথমেটিক্স এর মধ্যে হলো 2 2 2 2 অন্যান্য বিষয়গুলো তোমার হিসাব নিকাশ করে ইয়ে করা লাগে, বা একটা গদ বাঁধা। আর তুমি এখানে যা দেখো, ভাবতেছো এই পেছনে একটা সুন্দর পরিবেশ, স্যার প্রকৃতি এটা দেখতেছো, মনে তাই হচ্ছে তো স্যার পুরাটাই জীবন, আমার জীবন স্যার, এরকম লাগে প্রকৃতি। প্রত্যেকটা কথা। প্রত্যেকের জীবন, মানে লিটারেচারের জি সংজ্ঞাটা স্যার। কিন্তু আমি প্রথম ক্লাসে বলছিলাম, ক্রিটিসিজম অফ লাইফ বা মিরর অফ লাইফ। জীবনে যা, আমার জীবনের প্রতিচ্ছবি লিটারেচারের ভিতরে। এখন দেখবো যে পিবি শেলির স্ত্রী হলো মেরি শেলি। তো মেরি শেলির একটা বিখ্যাত উপন্যাসের নাম হলো ফ্রাঙ্কেনস্টাইন, মনে রেখো, ফ্রাঙ্কেনস্টাইন। হ্যাঁ, তো ফ্রাঙ্কেনস্টাইনটা হলো, তিনি একজন জার্মান গবেষক ছিলেন। তো বিজ্ঞানী ফ্রাঙ্কেনস্টাইন একটা গবেষণা করে একটা একটা বিশেষ ধরনের বিজ্ঞান রপ্ত করলেন, যে মৃত মানুষকে কিভাবে বাঁচিয়ে তোলা যায়। তো এই গবেষণার তিনি সুফলও পেলেন। গবেষণা করে তিনি বের করলেন যে হ্যাঁ, মৃত মানুষ জীবিত হলো, কিন্তু সেটা যখন জীবিত হলো তখন সেটা কি হয় নাই বলো? মানুষ হয় নাই, সেটা কি হয়ে গেছে বলো? একটা ভয়ঙ্কর দানব। তারপরে এই দানবটাই কি করলো, তোমার দানবের সাথে একটু মিসবিহেভ করলেন কে?
ভয় পাইয়া কে বলো ফ্রাঙ্কেনস্টাইন, তাতে এটা খুব বেশি পরিমাণে স্যার এই শীটটা কি গ্রুপে দিচ্ছেন? গ্রুপে আছে। রিভেঞ্জফুল ঠিক হয়ে ওঠে, আছে স্যার। তারপরে আবার সে তখন ফ্রাঙ্কেনস্টাইন, হ্যাঁ, তারপরে এবার ধীরে ধীরে আমরা দেখি যে ফ্রাঙ্কেনস্টাইনের ওয়াইফ, তার আয়া, তার সহকারী, এভাবে করে সবাইকে, সে তার ভাইকে, হ্যাঁ, সবাইকে হত্যা করছে। হত্যা করার পরে শেষ পর্যন্ত কি করে, তোমার ফ্রাঙ্কেনস্টাইনকে মারার জন্য ধাওয়া করে কে বলো, তখন সে হারায় যায়, আর ইয়া মারা যায়, ফ্রাঙ্কেনস্টাইন মারা যায়। তো এই উপন্যাসটার মাধ্যমে তোমার কি নাম না ওনার, মেরি শেলি একটা বিষয় বুঝিয়ে দিয়েছে যে ফ্রাঙ্কেনস্টাইন কিন্তু আমাদের সমাজে, এটা কিন্তু মনে রাখবো যে অলৌকিক ভৌতিক কোনো ক্যারেক্টার না, যে আমি সৃষ্টি করেছি, ওই সৃষ্টির হাতে আমার বিনাশ ঘটছে। অর্থাৎ ধরো এই আমি কিন্তু মোবাইল ফোন, এই যে বিভিন্ন যেগুলো আছে না, ওইগুলো আমি ধরো সৃষ্টি করছি, মানে আমি সৃষ্টি করেছি, এটার হাতে কিন্তু আলটিমেটলি দেখো যে আমি এডিক্টেড হয়েছি, এখানে আমার সময় নষ্ট হচ্ছে। তো সৃষ্টির হাতে মানুষ যখন অপরিণামদর্শী হয়, তখন তার সৃষ্টির হাতে কি বলো, স্রষ্টার বিনাশ ঘটে। এটা হলো ফ্রাঙ্কেনস্টাইনের মূল মেসেজ। এই যেমন মাঝে মধ্যে আসে যে ওই যে একবার পত্রিকার প্রথম আলোতে আসলে যে ছাত্রলীগ আওয়ামী লীগের ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠছে। ফ্রাঙ্কেনস্টাইন তাহলে কি হচ্ছে দেখো, ওই যে আর কি, ওই যে বুঝছো না, এই যে ধরো আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল, হ্যাঁ, কিন্তু ছাত্রলীগের কিছু অস্বাভাবিক কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের উপর দায় দিতে হচ্ছে। তো ফলে এই 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 ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে ধরো ঐশী নামের একটা মেয়ে তার বাবা মাকে হত্যা করে ফেলছে, ফ্রাঙ্কেনস্টাইনের উদাহরণ। আমার সৃষ্টি আমাকে ধ্বংস করছে, হ্যাঁ, এবং আমার অপরিণামদর্শী সৃষ্টি, আমার অপরিণামদর্শিতার কারণে আমার সৃষ্টি আমাকে ধ্বংস করে করে। এটা হলো কি বলো, তাহলে মানুষ যখন অপরিণামদর্শী হয়, তার সৃষ্টি, তার কর্ম, তার যে অ্যাচিভমেন্ট, সেটা তাকে ধ্বংস করে। ওকে, জন কিটস, তাকে বলা হয় পয়েট অফ বিউটি, পয়েট অফ সেন্সুয়াসনেস, সৌন্দর্যের কবি। কারণ সর্বস্তরে তিনি সৌন্দর্য খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, তাকে সৌন্দর্যের পূজারী কবি বলা হয়। হ্যাঁ, দেখো, তো তাকে পয়েট অফ সেন্সুয়াসনেস এই জন্য বলা হয়, কারণ তিনি যখন কোনো পাখির বর্ণনা দেন, পাখির গানের বর্ণনা দেন, ধরো নাইটিঙ্গেলের বর্ণনা দিচ্ছেন, আমরা যখন কান দিয়ে সেই গান শুনতে শুরু করি। তিনি যখন কোনো দৃশ্যের বর্ণনা দেন, ধরো ও টু অটাম, অটামের তিনি বর্ণনা দিয়েছেন, তো মনে হয় যেন আমরা শরৎকাল চোখের সামনে দেখছি। ওকে, তাহলে কারণ তার চোখে কবিতা পাঠ করলে 5 সেন্সেস জাগ্রত হয়, ঠিক আছে, কবিতা পড়লে 5টা ইন্দ্রিয় জাগ্রত হয়। তাকে এই ডেথ হান্টেড পয়েন্ট বলা হয়, কারণ তার পরিবারের 5জন সদস্য তার চোখের সামনে মৃত্যুবরণ করেছেন যক্ষা রোগে। যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারতেন, ফলে প্রতি মুহূর্তেই তিনি মৃত্যুর প্রস্তুতি নিতেন। যে কোনো প্রতি হাসি কাশিতেই তার কাছে মনে হতো যে আমি একটু পরে আমার জীবন প্রদীপ নিভে যাবে। এই জন্য তাকে ডেথ হান্টেড পয়েন্ট বলা হয়। বাংলা সাহিত্যে যেমন উম সুকান্ত সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি মাত্র 26 বছর বয়সে তিনি যক্ষা রোগে, টিউবারকিউলোসিস, মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ, হি ওয়াজ অলসো এ ফিজিশিয়ান। তিনি যদিও ডাক্তারি পড়াশোনা করেছেন, কিন্তু বাস্তবিক জীবনে তিনি ডাক্তারি করার আর সময় পেয়ে ওঠেননি। হ্যাঁ, অর্থাৎ হি ডাইড অফ টিউবারকিউলোসিস, কনজামশন, যক্ষা রোগ, এই ধরনের কনজামশন, বা অর্থাৎ ওই যে টিউবারকিউলোসিসে 26 বছর বয়সে রোম, ইতালিতে মারা যান। কারণ তিনি 25 বছর বয়সে উচ্চতর চিকিৎসা গ্রহণ করার জন্য কোথায় গিয়েছেন বলো, কোথায়? ইটালি। হুম, ইতালিতে, ইতালিতে, হ্যাঁ, ইতালিতে। তাহলে হি ডাইড অফ টিউবারকিউলোসিস, তিনি টিউবারকিউলোসিসে 26 বছর বয়সে ইতালিতে মারা যান। ঠিক আছে, তারপরে হলো কি, তার কবিতার কিছু বৈশিষ্ট্য হলো এসকেপিজম, আচ্ছা, নেগেটিভ ক্যাপাবিলিটি, হেলেনিজম। কবিতার কিছু বৈশিষ্ট্য হলো এসকেপিজম, মানে এসকেপিজমটা তার মধ্যে পাইবা। অর্থাৎ তিনি যখনই সুযোগ, মানে এসকেপিজম মানে হলো এসকেপ করা, মানে যখনই সুযোগ পেয়েছেন তিনি দেখেছেন পৃথিবীতে খুব নৈরাশ্য, পৃথিবীতে তিনি খুব এই বর্তমান যখন আসলে খুব মানে মনে হয় যে এই এলাকা এইটা ছাইরা কোথাও চলে যেতে পারতাম, এরকম মনে হয় না প্রায় সময়? হ্যাঁ, জি স্যার।
মানে মনে হয় ধুর, মানে সবকিছু ছেড়ে চলে যায়। তো জন কিটস এর মধ্যে এই একটা টেন্ডেন্সি প্রবল ভাবে দেখবা, যে সবকিছু ছেড়ে তিনি বলতে ধুর তোমাকে ছেড়ে চলে যায়। এত কেউ এত বিশৃঙ্খলা, এত যানজট, মানে আহ, ঠিক আছে। কিন্তু তিনি আবার পরবর্তীতে ওইখানে যাই আবার ফিরে আসছেন। তো ম্যাথিউ আর্নল্ডের সাথে উনাদের একটা মিল আছে। ম্যাথিউ আর্নল্ড পৃথিবীটাকে শুধুই কি দেখাইছেন বলো, গ্লোমি, শুধুই ব্যথা, শুধুই কষ্ট, শুধুই দুঃখ, শুধুই হতাশা। আর এই শেলি কিডস যারাই হতাশা দেখাইলো, পরে আবার বলছেন যে না, এই যে পৃথিবীটাই কি বলো সুন্দর। তারা অন্য পাখিরাতে চলে যেতে চাইছেন, অতীতে চলে যেতে চাইছেন, ইউটোপিয়া বিভিন্ন স্বর্গরাজ্যে চলে যেতে চাইছেন, কিন্তু তারপর এই দুঃখের পৃথিবীতে তিনি আবার ফিরে এসেছেন। কারণ জীবন দুঃখ, দুঃখে শুধু আনন্দ থাকলে জীবনের বৈচিত্র্য থাকে না। এরপরে নেগেটিভ ক্যাপাবিলিটি লাগবে না, এটা আমাদের। আর একটা টার্ম হলো হেলেনিজম। হোয়াট ডু ইউ মিন বাই হেলেন? তোমরা হেলেনিজম শব্দটা শুনছো কিনা কেউ কখনো? একদিন কোনো একদিন ক্লাসে আমি বলতে পারি। দুইটা টার্ম আছে, একটা হলো হেলেনিক আর একটা হলো হেলেনিস্টিক। বলো দুইটা টার্ম কি বললাম? হেলেনিক এবং হেলেনিস্টিক। একটা হলো হেলেনিক আর গ্রিক একটা কি বলো? সভ্যতা। হ্যাঁ, হেলেন কোথায় ছিল? গ্রিস। তাহলে গ্রিসকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছে তার নাম হেলেনিক। বলো, গ্রিককে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠছে তার নাম কি বলো? বাংলা লেখা আছে হেলেনিক আর একটা হলো হেলেনিস্টিক। আর গ্রিকের এবং মানে মিশরের মধ্যে আলেকজান্দ্রিয়াতে গ্রিক এবং নন গ্রিক দুইটার সমন্বয়ে যে সংস্কৃতি গড়ে উঠছে সেটার নাম কি বলো? হেলেনিস্টিক। অতএব হেলেনিজম যদি কারোর কোয়ালিটি থাকে, কারোর যদি হেলেনিজম কারোর কবি বৈশিষ্ট্য থাকে তার ভিতরে, তাহলে সে কোনটা দ্বারা প্রভাবিত হবে, গ্রিক নাকি মিশর? স্যার আরেকবার একটু বলেন স্যার। হেলেনিজম হলো গ্রিসের, হেলেন তো গ্রিসের, আর হেলেনিস্টিক হলো মিশর, আলেকজান্দ্রিয়া। আমি ওর বললাম, এদিকে দেখো, গ্রিসের এথেন্সকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটার নাম কি? হেলেনিক। হেলেনিক। হেলেন। হেলেনিক। আর গ্রিক এবং নন গ্রিক মিলে যে সংস্কৃতি গড়ে উঠছে সেটার নাম কি? হেলেনিস্টিক। হেলেনিস্টিক। তাহলে জন কিটস এর মধ্যে কি মিশরের প্রভাব ছিল নাকি গ্রিসের প্রভাব ছিল? গ্রিসের। এই জন্য আমরা এটাকে গ্রিক। হেলেনিজম বলি। মানে দ্যাট মিনস, শোনো, গ্রিসে তার অধিকাংশ কবিতায় কোনো না কোনো ভাবে কিসের গল্প নিয়ে এসেছেন বলো? গ্রিসের গল্প। গ্রিসের গল্প, গ্রিসের গল্প নিয়ে এসেছেন। হ্যাঁ, তার হেলেনিস্টিকে কি মিশরে করছে এরকম? হম হম মিশরে গড়ে উঠছে যে সংস্কৃতি, এটা কি হেলেনিস্টিক হলো হেলেনিস্টিক? মিশরের আলেকজান্দ্রিয়াতে গ্রিক এবং নন গ্রিক দুইটা সমন্বয়। তোমরা একটু বাংলা লিখো না, হেলেনিক আর হেলেনিস্টিক, দেখো তো কি আসে। জি স্যার, হেলেনিক আর জি স্যার লিখতেছে। হেলেনিক ওই যে হয়কার হেলেকাল, বাংলা লিখো হেলেনিক আর হেলেনিস্টিক। তো যেহেতু কিটসকে আমরা বলছি তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো হেলেনিজম, তাহলে হেলেনিজম যদি থাকে তাহলে তিনি কোন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিলেন সেটা বলো। সংস্কৃতির দ্বারা। কি কোন সংস্কৃতি? গ্রিস না মিশর? গ্রিক। গ্রিস। ঠিক আছে। তাহলে দেখবা যে জন কিটস এর লেখায় প্রায় অধিকাংশ লেখায়, প্রায় অধিকাংশ লেখায় তিনি গ্রিসের কথা নিয়ে এসেছেন। কোন দেশের কথা আনছেন বলো? গ্রিসের কথা। কেমনে আনছেন দেখো। এই দেখো, এই জন্য শেলি স্যার হেলেন ক্যারেক্টারটা আমরা কোথায় পেয়েছিলাম যেন? হেলেন ক্যারেক্টারটা হলো গ্রিসের মধ্যে, এই যে গ্রিক এবং তুরস্কের মধ্যে ট্রয়ের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল জি স্যার। হেলেনকে অপহরণ করাকে কেন্দ্র করে। হেলেন ছিল ওই যে গ্রিসের পাশে একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র আছে স্পার্টা, স্পার্টার রাজা নাম কি বলো? মেনিলাস। তার স্ত্রীর নাম ছিল হেলেন। তাকে অ্যাবডাকশনের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে কোথায় বলো তো একটু? এথেন্স মেবি। ট্রয় নগরীতে নিয়েছে। ট্রয় নগরীতে। তাহলে এবার দেখো, তাহলে জন কিটস সম্পর্কে এত বেশি পরিমাণে তার লেখার মধ্যে গ্রিসের প্রভাব ছিল, এই জন্য শেলি বলছেন যে কিটস ওয়াজ এ গ্রিক। বললো যে মাঝে মধ্যে মনে হয় যে তোমার লেখা পড়লে মনে হয় যে তুমি কি ইংরেজ কবি নাকি গ্রিসের কবি, তাই আমার সন্দেহ হয়। এই জন্য তিনি বলছেন যে কিটস ওয়াজ এ কি বলো? গ্রিক। গ্রিক। কথা ক্লিয়ার? তো
এই জন্য দেখবা যে গ্রিসের প্রভাব কিভাবে আছে। তো এখন একটা কথা মনে রাখবা যে ওই যে তুমি তো নিশ্চয়ই জানছো যেহেতু ডেথ হান্টেড পয়েট সবসময় মৃত্যু নিয়ে ভাবতেন, তাই না? তো ফলে তিনি বলে গেছিলেন যে তুমি আমার কবরের উপর লেগে আমি মারা গেলে লেখা রাখবে হিয়ার লাইস ওয়ান হুজ নেম ইজ ওয়াজ রিট ইন ওয়াটার। এই দেখো লাইনটা। ইয়ং ইংলিশ পোয়েট। ওকে, হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিট ইন ওয়াটার, ঠিক না? হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ইজ হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ইজ রিট ইন ওয়াটার। বলো, এখানে লেখা আছে এমন এখানে শুয়ে আছেন এমন একজন যার নাম কিসে জল রেখায়। যার নাম কিসে লেখা? জল রেখায়। জলরেখায়। অর্থাৎ তিনি ভাবতেন যে তিনি মারা যাওয়ার পরপরই তার নাম মুছে যাবে, যেমন করে মানুষ কি বলো জলের লেখায় জলের পানি দ্বারা কোনো কিছু লিখলে এটা কতক্ষণই বা থাকে, তাই না? একটু পরে শুকিয়ে যায়। তিনি বলছেন এটা জলরেখায় লেখা। তো কিন্তু অবশেষে এটাও কিন্তু একটা আয়রনের উদাহরণ। রিট এটা লেখাটা কিরকম? হ্যাঁ রিট মানে স্যার ওই রিটেন যে ওল্ড রিট ল্যাঙ্গুয়েজ, রিট ওল্ড ল্যাঙ্গুয়েজ এরকমই। হ্যাঁ, এবার আমারে বলো। হ্যাঁ, ইয়া এই এখানে আমার একটু বলবা যে এটাও যে আয়রনের উদাহরণ, এটাও আয়রনের উদাহরণ হতে পারে কিনা? জি স্যার পারে। স্যার হতে পারে। হম, কেন বলতো? কারণ তিনি যা ভাবছেন, যা ঘটার কথা ছিল তা ঘটছে না উল্টাটা ঘটছে? বিপরীত স্যার উল্টাটা ঘটছে। অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, ঠিক আছে না? এবার বলো, এবার তার একটা বিখ্যাত সনেটের নাম হলো অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, ঠিক আছে? এখন আমারে বলো চ্যাপম্যানের হোমার, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। ওকে, এইটা তার একটা বিখ্যাত। এখন আমার একটু কথা শুনবা, হোমারের নাম শুনছো কিনা? তো একটা পাখির নাম স্যার। জি স্যার। হোমারের ইলিয়াড Clear. ইলিয়ট। মনে রাখবা, খুব মনোযোগ দিয়ে শোনো। উম, ধরো শেক্সপিয়রের ইংরেজি লেখা বাংলায় অনুবাদ করছেন এমন একজনের নাম বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনির চৌধুরী। মনির চৌধুরী। আচ্ছা আচ্ছা, আমি কি করলাম, আমি শেক্সপিয়র সম্পর্কে জানি না, আমি সাধারণ একজন রাইটার। আমি লাইব্রেরিতে গিয়া দেখলাম যে মনির চৌধুরী অনুদিত শেক্সপিয়রের টেমিং অফ দ্য শ্রু। কথা বলছো কিনা? তাহলে বলো আমি শেক্সপিয়র সম্পর্কে ধারণা পাইলাম কার মাধ্যমে? মনির চৌধুরীর মনির চৌধুরী। মাধ্যমে। ঠিক একই কথা শোনো, হোমার ইলিয়াড ওডিসি কোন ভাষায় লিখছেন? গ্রিক ভাষায়। বলো কোন ভাষায়? ভাষায়। গ্রিক গ্রিক ভাষায়। ভাষায়। শুনো, তো জন কিটস, আর এটা তো ইংল্যান্ডের লোকেরা ইংরেজিতে বোঝায়, গ্রিক ভাষা কি ইংরেজরা বোঝার কথা? না না স্যার। স্যার। তাহলে এটাকে ইংরেজি অনুবাদ করেছেন জর্জ চ্যাপম্যান। বলো নামটা কি? জর্জ চ্যাপম্যান। জর্জ চ্যাপম্যান। বলো কি নাম? চ্যাপম্যান। জর্জ জর্জ চ্যাপম্যান। চ্যাপম্যান, তাই না? এখন জর্জ চ্যাপম্যানের মধ্যে বললা জর্জ চ্যাপ একটা minute। ওকে, হ্যাঁ,
তো কি বলো তো ঠিক আছে কিনা? হ্যাঁ, এই কি বললাম তাহলে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। ও তাহলে আমি কি কথা বললাম বলো তো, কি কথা বলছি? জর্জ চ্যাপম্যান। জর্জ চ্যাপম্যান। তাহলে খুব ঠান্ডা মাথা না বুঝো তুমি বুঝো না, বলো হোমারের, দাঁড়া আমার দিকে তাকায় শোনো, হোমারের ইলিয়াড ওডিসির অনুবাদ করছিল কে? চ্যাপম্যান। 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 তাহলে এখন আমি লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে গিয়া আমি একটা বই বের করলাম, যে হ্যাঁ বইটা দিয়ে দেখি যে লেখা হোমার ইলিয়াড ওডেসি ট্রান্সলেটেড বাই কি বলো জর্জ চ্যাপম্যান। এটা আমি পড়ছি, আমি জন কিটস পড়ছি। পড়ার পরে বললো যে এই বই পড়ার আগে আর পড়ার পরের মানুষ এক না। আমার কাছে মনে হলো যেন আমি একটা গ্রিক সাম্রাজ্য আমার মাথায় চলে এসেছে, একটা সাম্রাজ্যই যেন আমি মাথায়। এখন বলো আমি শেক্সপিয়র সম্পর্কে ধারণা পাইছি কার মাধ্যমে একটু বলো? মুনির চৌধুরী বা মনির চৌধুরী। বঙ্কিমের মাধ্যমে। কথা হচ্ছে কিনা? আর উনিও ইলিয়াড ওডিসি বা এই যে হোমার সম্পর্কে ধারণা পাইছেন কার মাধ্যমে? জর্জ চ্যাপম্যান। জর্জ চ্যাপম্যানের চ্যাপম্যানের জর্জ সাহায্যে। চ্যাপম্যানের মাধ্যমে। ঠিক আছে কিনা? তারপরে তিনি বললেন যে এটা যদি আমি ওরা না পড়তাম তাহলে আমি শেক্সপিয়রের মতো এরকম আমি যদি মুনির চৌধুরীর এই বইটা না পড়তাম, শেক্সপিয়র সম্পর্কে এই বিশাল সাম্রাজ্য সম্পর্কে আমি জানতাম না। কৃতজ্ঞতা স্বরূপ আমি লিখলাম ধরো একটা সনেট, যে অন ফার্স্ট লুকিং ইনটু মুনির চৌধুরীজ, হ্যাঁ, Taming of the না 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 মুনির চৌধুরীজ শেক্সপিয়র, বলো অন ফার্স্ট লুকিং ইনটু মুনির চৌধুরীজ শেক্সপিয়র। বুঝছো না, আমি নামটা ব্যবহার করছি, যে মুনির চৌধুরী যে শেক্সপিয়রকে আমার সামনে উপস্থাপন করছেন সেটা। তো কবিও কৃতজ্ঞতা স্বরূপ লিখলেন কি, বলো কবিতার নাম বলো, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস চ্যাপম্যানস হোমার। হোমার। হোমার বলতে কি এখানে কবি কি বোঝানো হয়েছে, নাকি হোমারের সাহিত্যকর্মে কি বোঝানো হয়েছে? হোমারের সাহিত্যকর্ম। এই যে সাহিত্যকর্ম। মূলত কবি হোমারের মহাকাব্যগুলোর প্রথম ইংরেজি অনুবাদ করেছিলেন কে বলো? চ্যাপম্যান। জর্জ চ্যাপম্যান। বুঝছো কিনা? তাহলে মূলত কবি হোমারের অনুবাদ তাহলে তুমি খুব ভালো করে ঠান্ডা মাথায় তাহলে আবার বলো, জন কিটস কি গ্রিক ভাষা সম্পর্কে তার কোনো ধারণা ছিল কি ছিল না? উত্তর দাও। স্যার ছিল। ছিল না। ছিল না। তাহলে তিনি ইংরেজ কবি গ্রিক সম্পর্কে ধারণাটা পেলেন কার মাধ্যমে? চ্যাপম্যানের মাধ্যমে। চ্যাপম্যানের জর্জ মাধ্যমে। চ্যাপম্যান। তিনি কি করেছিলেন বলো? হোমারের ইলিয়াড এবং ওডিসির ইংরেজি অনুবাদ করছিলেন। এইটা পড়ার পরে তার ভেতরে যখন বিশাল এক জ্ঞান প্রকাশ করলো, তখন তিনি কি করলেন? তিনি কৃতজ্ঞতা স্বরূপ সনেটটা লিখলেন, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। আশা করি ক্লিয়ার নাকি? জি তার জি, বিখ্যাত স্যার। কাব্যগ্রন্থের নাম হলো ইন্ডাইমিয়ন, হাইপেরিয়ন, লামিয়া। ইন্ডাইমিয়ন, হাইপেরিয়ন, লামিয়া, তিনটা মনে রেখো। তবে লামিয়া নিয়ে আমি একটা কথা বলছিলাম, এই লামিয়া কবিতাটা, লামিয়াটা পাওয়া গেছিল কার 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 পকেটে জানো কিনা? শেলির পকেটে পাওয়া গেছিল স্যার যখন শেলির ও মারা পকেটে। ওড টু নাইটিঙ্গেল। তো সেম কথা, ওই যে দেখবা আমি বলছি পাখির রাজ্যে চলে যেতে চান, কিন্তু দেখেন ওইখানে কহুতান, এদের মধ্যে কোনো সহিংসতা নাই, বিবাদ নাই, ঝগড়া বিবাদ নাই, তাই না? আর ফিরে আসছেন ওড টু নাইটিঙ্গেল, ওড অন এ গ্রিসিয়ান আর্ন। আচ্ছা তাহলে নাইটিঙ্গেলের মধ্যে তাহলে ওড টু নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল শেলি আর স্কাইলার্ক হলো কিডস। তোমরা কি রাজি? না স্যার। এটা কি আর তালগোল পাকাবে? না স্যার। না। ওড অন এ গ্রিসিয়ান আর্ন, গ্রিসের পাত্র বা গ্রিসের ভস্য দ্বারা। কিন্তু দেখো নিশ্চয়ই তুমি তো বলছি, আমি বললাম যে গ্রিকদের, ধর ওড টু নাইটিঙ্গেলের কবিতা শুনবা, দেখো যে পারলেই সুযোগ পাইলে না গ্রিসে চলে গেছে, গ্রিসের এলিমেন্ট নিয়ে আসছে। তোর ওড টু নাইটিঙ্গেলের একটা একটা লাইন শোনো, দেখো তুমি দেখো, এই দেখো, মাই হার্ট একস and drowsy numbness pains my sense as though of hemlock I had drunk। এবার বলে হ্যামলক খাইছিল কি? সক্রেটিস। সক্রেটিস কোন দেশের গল্প? গ্রিস। গ্রিস। বুঝছেন না? সুযোগ পাইলেই তিনি কোথায় চলে গেছেন? গ্রিসের এলিমেন্ট নিয়ে। এই জন্য শেলি রাগ করে অভিমান করে বললো যে তুমি মিয়া ইংরেজ কবি নাকি গ্রিসের কবি বলবো, তাই আমি সন্দেহ করি। বুঝছো বিষয়টা? তাহলে কিডস ওয়াজ এ গ্রিক। তাহলে এই যে মাই হার্ট এক্স বলে যে মানে আর ভালো লাগছে না, মাই ড্রাউজি নামনেস পেইনস, আমি একেবারেই আমি একটা আমি পীড়িত, হ্যাঁ,
মাই সেন্স অ্যাজ দো অফ হ্যামলক আই হ্যাড ড্রাঙ্ক, মনে হয় যেন তোমরা এই পুরো পৃথিবীটাই আমি মনে হয় যেন আছি, মনে হয় যেন হ্যামলক পান করছি। তোমরা যেন প্রতিটা মুহূর্তে আমাকে জোর করে ধরে হ্যামলক পান করাচ্ছ, আর আমি যেন জেনে শুনে বিষ পরে করেছি পান, তাই না? এই আর কি। হ্যাঁ, পুরা এইভাবে দেখাইছে না। তারপরে দেখো আবার ওডনে গ্রিসিয়ান আর্ট, দেখো গ্রিসের পাত্র, এই যে দেখো এরকম একটা পাত্র, তো তোমার কাছে একটা পাত্র আছে, এরকম একটা ধর পাত্র আছে, হ্যাঁ। তো পাত্রটার মধ্যে তুমি, কবি লন্ডনে একটা জাদুঘরে গেছেন, যে দেখলেন যে এই পাত্রটা গ্রিসের পাত্র, এই পাত্রের মধ্যে মানুষের ছবি আঁকা, পাখি, তারপরে হলো যুদ্ধাস্ত্রের ছবি আঁকা, প্রেমিক প্রেমিকার ছবি আঁকা, এরকম কিছু ছবি আঁকা আছে, হ্যাঁ। তো তারপরে এরপরে কবি দেখলেন যে বললো যে এই এই ছবিটা যিনি এঁকেছেন বা যাদেরকে নিয়ে আঁকা হয়েছে, তারা কেউ আছে কিনা বলো, তারা কি কেউ আছেন, তারা কি স্যার কেউ আছেন? হ্যাঁ, না স্যার, নাই। নাই, ঠিক আছে। তো উম তো তো তিনি কি করলেন, এই জন্য ওডনে গ্রেসিয়ান আর্ন, তাহলে তিনি বললেন যে এই কবিতার মধ্যে বুঝাইলেন যে মানুষ বেঁচে থাকে না, কিন্তু তার কে বেঁচে থাকে বলো? সাহিত্যকর্মগুলো বেঁচে থাকে। সৃষ্টিকর্ম, সৃষ্টি সৃষ্টিকর্ম, সৃষ্টি শুধু সাহিত্যকর্ম না, তুমি সাহিত্যকর্ম বলো না। ধরো এই যে হার্ডিন্স ব্রিজের কথাই তুমি বলো, লর্ড হার্ডিন্স এর আমলে একটা হার্ডিন্স ব্রিজ প্রতিষ্ঠা করা হয়েছিল, হার্ডিন্স কি বেঁচে আছেন? না। না স্যার। না। আমার আমাদের বাড়ির আমার দাদা, হ্যাঁ, একদম আমাদের বাড়ির যে প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের, উনি আমাদের একটা 1941 সালে, আমার দাদার বাবা আর কি, 1941 সালে একটা আমাদের এলাকায় স্কুল প্রতিষ্ঠা করছেন, 1941। কত, মানে এখান থেকে পুরো এলাকার মধ্যে একটা স্কুল। তিনি কি বেঁচে আছেন? না। কিন্তু বছর তার নাম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এটা কিন্তু ওই যে মনে রাখবা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মারা যায়, তার সকল ইয়া বন্ধ হয়, আমলের দরজা, শুধু তিনটা জিনিস খোলা থাকে, কি কি বলো? আর সৎকায়ে জারিয়া, নেক সন্তান, হুম। আর হলো আরেকটা কি? মানে, আর রেখে যাওয়া জ্ঞান, যে জ্ঞান দ্বারা মানুষ কি হচ্ছে, জি স্যার। উপকৃত হচ্ছে, ইলমান নাফিয়া। তো এই বিষয়টা হলো যে, তাহলে ওই যে ওডনে গ্রিসিয়ানা বলছে যে এরা কেউ নাই, কিন্তু তার কর্মটা রয়ে গেছে, মানুষ শুধু কর্মটাকে গ্রহণ করে। নজরুল যেই ভাষায় বলছেন যে, নজরুল কি বলছেন জানো কিনা? নজরুল, নজরুলের ভাষার এই ওডনে গ্রিসিয়ানার নজরুলীয় ভার্সন যদি আমি বলি, বলতে পারবা কি বলবো? এই গান কখনো শুনছো? জি স্যার। জি স্যার, শুনেছি। এখানে আর একটা লিটারি টার্ম আছে, বুঝাচ্ছি, মিউট করে ফেলো। এবার বলো এটা লিটারি টার্ম কি আছে এখানে, এখানে একটা লিটারি টার্ম আছে, কেউ বলতে পারবা কিনা? আগে বলো সিমিলি না মেটাফর, বলি দুইটার অপশন দিলাম, এই গানের মধ্যে সিমিলি না মেটাফর আছে? আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। সিমিলি হবে না তো স্যার? সিমিলি হবে না, কি হবে বলো? মেটাফোর। মেটাফর, মেটাফর না, মেটাফর, কেন মেটাফর বলো?
কেন? তুলনা করছে কিন্তু আমার আর ইয়ার মধ্যে তুলনা হচ্ছে স্যার ভালোবাসা। হ্যাঁ, সরাসরি অ্যাজ লাইক শব্দ, যেন মতো বোধ হয়। এই দেখছো, মজা লাগবে কিন্তু আমার এখানে। উম, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ডাকা বাঁকা তলোয়ার। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমে, বলাকা কবিতা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা। হ্যাঁ, ধরো এই যে ঝিলম নদের বাঁকা স্রোত, আধারে মলিন হলো যেন, এটা মনে হলো যেন যেন খাপে ডাকা বাঁকা তলোয়ার। ওই ঝিলমের এই বাঁকা স্রোতটাকে বাঁকা তলোয়ারের সাথে তুলনা করেছেন যেন শব্দটা ব্যবহার করে। সিমিলি না মেটাফর? হ্যাঁ, সিমিলি। উৎপ্রেক্ষা। Simile. সিমিলি বাংলা শব্দের অর্থ, বাংলা সাহিত্যে এটাকে বলা হয় উৎপ্রেক্ষা। ঠিক আছে। আর এই যে আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তাহলে কবি একাধারে নিজেকে বনের পাখি, জোছনা, সরি চাঁদ, আর হলো কি উম, উম, বীণার সাথে তুলনা করেছেন। অর্থাৎ বনের পাখিকে আমরা কেউই খোঁজ খবর নেই না, শুধু তার কর্মকে গ্রহণ করি, তার কণ্ঠের গান আমরা রিসিভ করি। এরপরে বীণা থেকে শুধু সুর নেই, বীণাটা দেখতে কেমন তা আমি দেখিও না, শুধু সুরটাই শুনি আমি। আর আম, ওই যে কি বলো, চাঁদের কাছ থেকে আমরা জ্যোৎস্নাটাই শুধু নেই। দিনের মধ্যে অনেক সময় চাঁদ ওঠে বিকালবেলা, তা কিন্তু আমরা দেখি না, শুধু জ্যোৎস্নাটাই তার কাছ থেকে নেই। তাহলে আমি তুমি ব্যক্তির কাছ থেকে, মানুষ ব্যক্তিকে গ্রহণ করে না, শুধু তার কর্মটাকে গ্রহণ করে। ওডনে গ্রিসিয়ান আর্ন, আর এগুলো একই কথা, সোনার তরীও একই কথা। আর আমি কি বুঝাইতে পারছি? মেটাফোরটা স্যার, যে স্যার মেটাফোরটা As স্যার একটু as like ইয়াটা বলে দেবেন, যে পরিষ্কার বিষয় লিখে রাখতে তুলনা হবে। করবা না, কেন লেখার দরকার আছে? এটা তো আমরা পড়বো না ভুলে লিটারেচার, যাবে। শুধু শুনে রাখো। আর লেখা তো আছেই, কোথায় আছে বলো তো? 3 নম্বর শিটে আছে। লিটারেচার আমরা শিট পড়বো না আলাদা একটা, এই তো। স্যার, তখন এই যে বলার সময় ভুলে যায়, এটা ধরতে সংক্ষেপ পারি না। না, সংক্ষেপে একটু অ্যাজ লাইক দ্বারা তুলনা করলে সিমিলি, অ্যাজ লাইক ছাড়া সরাসরি তুলনা করলে মেটাফর। একটু লিখে রাখো, অ্যাজ লাইক যেন মত বোধ হয় সিমিলি, অ্যাজ লাইক যেন মত বোধ হয় থাকলে সিমিলি। কি থাকলে বলো? অ্যাজ লাইক দ্বারা তুলনা করলে সিমিলি, অ্যাজ লাইক ছাড়া সরাসরি তুলনা করলে মেটাফর। ওকে। আসসালামু আলাইকুম স্যার, জিরান্ডার পার্টিসিপল কি আজকে শেষ স্যার? না, শেষে তুমি আসছো? স্যার না, আমি এটা বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, আমার আশপাশে কোনো বাড়িঘর নাই, সব ক্ষেত আর ক্ষেত, কারেন্ট নাই, সব কি আচ্ছা আচ্ছা। অবস্থা না, স্যার। এজন্য আজকে আমরা ওই পর্যন্ত জিনান পার্টিসিপল শেষ করি নাই। আমরা ওই যে ইয়ে পর্যন্ত, কি পর্যন্ত পড়ছিলাম বলো তো কেউ একজন? শুরু করা হয় নাই স্যার ওইটা। ইনফিনিটি, পারফেক্ট, পারফেক্ট পারফেক্ট ইনফিনিটিভ। ইনফিনিটি। আই এম সরি টু আচ্ছা ডিস্টার্ব ইউ, আর আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, এটা ওই ওই পর্যন্তই। ওকে। ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রিসিয়ান আর্ন। তাহলে গ্রিসের তো নিশ্চয়ই গ্রিসের নাম শুনছো, এবার শেলিতে যাইবা না কিটসে যাইবা, এটা তোমার সিদ্ধান্ত। এটা তো আমি আমি এত আস্তে আস্তে স্লোলি বলতেছি, মানে এগুলাতেও তুমি তালগোল না পাকাও। আমি একজনের সাথে একজনের ক্লু দেওয়ার চেষ্টা করতেছি। জন কিটসে নিয়ে শেলি বলছিল তো গ্রিসের কবি। এবার ওড টু অটাম, এই দেখো অটাম, এই যে অটাম, আমি একটু বলছি যে এমন ভাবে অটাম শরৎকালের বর্ণনা দিচ্ছে, বিশ্বাস করো। এই যে দেখো, ওহো, বাইরে তুমি দেখো, বাইরে, আমার বাইরে দেখতে পাচ্ছ কিনা? আমার বাইরে কি কিছুটা দেখা যায়? জি স্যার, একটু দেখা দেখা যায়? স্যার যাচ্ছে। প্রচন্ড রোদ। এত মানে এই গাছের পাতাগুলো সব ইয়ে হয়ে গেছে তো তোমার। কি হয়েছে বলো? দাঁড়া আমি এইটা দিয়ে একটু দেখাই, 30 সেকেন্ড। স্ক্রিন শেয়ার অফ করলে দেখা যায় ভালো করে। স্ক্রিন শেয়ার অফ করলে দেখো। হ্যাঁ, তাও তো দেখা যাবে না, জানালার বাইরে দিয়ে আমি একটু, দাঁড়াও আমি অন্যভাবে দেখানোর চেষ্টা করতেছি একটু, এটা দিয়ে দেখাই। Sorry. আচ্ছা, একটু পরে দেখবো শেষে। হ্যাঁ, মানে দেখবো যে ওই যে বটাম, মানে ওই যে কবি যেটা লিখছিলেন, তো শরৎকাল যখন আসে তখন দেখবো যে এত সুন্দরভাবে মানে মানে ইয়াটা তৈরি করছেন। এখানে কিন্তু ধরো এখন তো গাছগুলো হলুদ হয়ে সব পড়তেছে, কিছুদিন পরে তো বরফ পড়বে, ফলে ওই যে সব কোনো তো আর গাছের পাতা থাকবে না। তো এটা কিন্তু সবুজ গাছ ছিল, এখন কি হয়ে গেছে আমার পিছনে? হলুদ। সবুজ গাছ হলুদ হয়ে গেছে পুরা একেবারে। হ্যাঁ হ্যাঁ, একদম রাস্তা রাস্তা সব সব হলুদ হয়ে গেছে।
এখন শরৎ, এই শরৎ নিয়ে তিনি কি বললেন, এখানে একটা তিনি বলছেন, দেখো এখানে ওড মানে একটা কথা শুনো, ওডের বৈশিষ্ট্য একটু আমার বলবা না, ওডের বৈশিষ্ট্য কি? দুঃখ আর দিয়ে শুরু। হতাশা দিয়ে শুরু আর সান্ত্বনা দিয়ে শেষ। হ্যাঁ, এই দেখো, হোয়ার আর দাই সংস অফ স্প্রিং, এই দেখো না, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, হোয়ার আর দে, বলো যে, হ্যাঁ বলো যে কোথায় বসন্ত কোথায়, হ্যাঁ, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, হোয়ার আর দে। পরে বলছে যে, হ্যাঁ ওইটার মধ্যে অনেক সৌন্দর্য আছে, স্প্রিং, বসন্তের মধ্যে কি আছে একটু বলো, বসন্তের মধ্যে অবশ্যই কি আছে বলো, সৌন্দর্য আছে না? জি স্যার। বলছে যে শরৎ, থিঙ্ক নট অফ দেম, অটাম, তুমি তাদেরকে নিয়ে ভেবো না, তুমি কি বলো না, কাদেরকে নিয়ে ভেবো না, কাকে নিয়ে ভেবো না বলো, ওই যে স্প্রিং এর দিনগুলাকে নিয়ে তুমি ভেবো না। দাও হাস্ট মানে ইউ হ্যাভ ইউর মিউজিক টু, নদীর এপার করিয়া ছাড়িয়া ছাড়িয়া কহে নিঃশ্বাস ওপারেতে, তুমি মনে করতেছো যে ওইখানে মনে একটু সুখ বেশি, অটাম তুমি মনে করতেছো যে স্প্রিংটাই মনে হয় একটু সুন্দর বেশি, তুমি মনে করতেছো যে ওই অমুক তমুকই মনে হয় খুব বেশি সুখী, তার মনে হয় একটু বেশি কিছু আছে, থিঙ্ক নট অফ দ্যাম, তোমার ভিতরে একটা কি আছে বলো, মানে ইউনিকনেস আছে, নিজের মধ্যে খোঁজ খোঁজ করে নাও। কবিতাটার নাম কি বলো? অটাম। অটাম মনে করতেছে কি বলো, স্প্রিংটাই মনে হয় কি বেশি সুন্দর, আমার কাছে মনে হচ্ছে যে ওরাই মনে হয় একটু বেশি সুখী, ওরাই মনে হয় অনেক ভালো, ওরাই মানে আমার চেয়ে আমাদের স্যার, পরিবারের চেয়ে ওদের পরিবারই মনে হয় একটু বেশি, সবসময় এরকম ওরাই মনে মনে হয় হয় একটু স্যার। বেশি, হ্যাঁ তোমার ওইটা মনে হয় একটু বেশি সবুজ, ওই ওর ওয়াইফ মনে ওর গার্লফ্রেন্ড মনে হয় আর একটু ভালো, ও আমার হ্যাঁ ওর ওয়াইফ মনে হয়। মনে হয় খুব ভালো, ওর হাজবেন্ড ধোয়া তুলসী পাতা, এরকম মনে হবে। কেউ বললেন যে না না, এগুলা না, ওই নিজের ভিতরে দেখবে যে একটা এখন তো বসন্তকাল আসে নাই, দেখো তুমি তোমার ভিতরে দেখবে যে একটা বিশেষ ইয়ে আছে, ওইটার দিকে তাকাও। কবিতার নাম কি বললাম? ওড টু অটাম। ওকে, আর একটা কবিতা হয়তো নাম রাখতে পারো ইসাবেলা। আর হো টু অটাম কথাটার মানে কি? ওড টু অটাম, অটামের গান বলবো, ওড মানে হলো ওই যে স্তব গান, গান বলতে পারো। হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটাতেই প্রথমে হতাশা থাকবে, শেষে কি থাকবে বলো, সান্ত্বনা থাকবে। প্রথমে কি থাকবে বলো, প্রথমে বলবো যে আরে স্প্রিং কি সুন্দর রে, হ্যাঁ পাখির জগৎ, নাইটিঙ্গেলের জগৎ কত সুন্দর, এরকম। কিন্তু বলবো যে না না, এখানে এটাই সুন্দর, আমার ভিতরে একটা আলাদা ফ্লেভার আছে, ওরা আবার ফিরে আসে। আচ্ছা, এখন ইসাবেলা কবিতাটার মধ্যে তুমি দেখবা, ইসাবেলাতে কি হয়েছে, ইসাবেলাতে কি করলো, উম ইসাবেলা হলো একটা মেয়েকে, একটা ছেলেকে ভালোবাসে। তো এই ছেলেটা ছিল তার ভাইয়ের, উম, বাংলায় বললে ধরো আমার তার ভাইয়ের কর্মচারী, বুঝছো কিনা, বা ভাইদের মানে ধরো কর্মচারী টাইপের আর কি। পরে ওর ভাইরা টের পাইলো যে ওই ছেলেটা কি করে, ইসাবেলাকে ভালোবাসে, ফলে ওরা কি করলো, মানে ওরে নিয়ে কোনো গোপন এক জায়গায় হত্যা করে মানে তার মাথা ওই বনের মধ্যে লুকিয়ে রাখছে, গর্ত খুঁড়া। ইসাবেলা আবার সেটা স্বপ্ন যুগে দেখছে, দেখার পরে কি করছে বলো, সেই মাথা খুঁড়ে বের করছে, ওইটার একটা করুণ ইতিহাস এটা ইয়াতে। এটা কেবল প্রায় ওই যে লাইলি মজনুর মতোই আর কি, ধরো যখন মানুষ প্রেম বা সত্যিকার অর্থে প্রেমে থাকে, তখন অন্যের উপলব্ধিটা, এটাকে বলা হয় টেলিপ্যাথি, তার টেলিপ্যাথিটা অনেক বেশি সক্রিয় থাকে, সে ফিল করে। তুমি যখন এটা মনে রাখবা যে এটা টেলিপ্যাথি কমিউনিকেশনকে, যখন মানুষ একজন আরেকজনকে হৃদয় দিয়ে ফিল করে ভালোবাসে, দেখবো যে তুমি তারে স্মরণ করতেছো, সে তোমার কল দিয়ে বসছে, এমন ঘটনা ঘটে না? স্যার এটা কি আসলে স্যার কোনো অস্বীকার ইয়ে আছে করলে স্যার? তোমার অস্বীকার, মনে রাখবা এটা নাম হলো সিক্স সেন্স, আমি ক্লাসে যে লিটারেচার গ্রামার ক্লাস বলছিলাম, এটা হলো সিক্স সেন্স, এটা বলো ইএসপি, এক্সট্রা সেন্সরি পারসেপশন। এটা তো মানুষের একটা বড় শক্তি। ঠিক আছে, দেখবে যে যাদের সম্পর্কগুলো ঘনিষ্ঠ, দেখবে যে তুমি মনে মনে যা ভাবছো তার হৃদয়ে তার একটা রেখা অঙ্কিত হচ্ছে, সে তাই ফিল করছে, অস্বীকার করতে পারবে না। মানুষের বলো মোবাইল ফোনের সিম কার্ডের ক্ষমতা বেশি নাকি মানুষের আত্মার ক্ষমতা বেশি? স্যার আত্মার। এই একটা একটা ইয়া যদি বের করে আমরা সরাসরি এভাবে দেখি, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আমার আত্মা তার চেয়ে নিষ্ক্রিয় হওয়ার কথা না।
তো এই জন্য আগের দিনে মানুষের মধ্যে দেখবে যে মোরাকাবা, মুশাহাদা, ধ্যান, মেডিটেশন এগুলো একটা সময় ছিল, কিন্তু ধীরে ধীরে আমরা ওই জৈবিক হয়ে উঠছে, তো সেজন্য আর নাই, হারিয়ে যাচ্ছে, আত্মার ক্ষমতা হ্রাস পাচ্ছে। এটা নিয়ে আমরা একটা কবিতা পাবো, আমি গ্রামার ক্লাসে তোমাদেরকে ধারণা দিছিলাম। ওনার নাম হলো কি বলতো, ডব্লিউ বি, সরি, টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট, ওনার কবিতার নাম হলো ওয়েস্টল্যান্ড। বলছেন যে আপনি আত্মার ক্ষমতা হারাচ্ছে, পৃথিবী ওয়েস্টল্যান্ড, অবাসযোগ্য, ডাস্টবিন হয়ে গেছে। ওকে, ওকে, আর কোন কোটেশন বাদ আছে কিনা? ও, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। যা সুন্দর, সুন্দরের পূজারী কবি, তিনি বলছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। যা সুন্দর তাই সত্য, যা সত্য তাই কি বলো, সুন্দর। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। আমি বলছি না, এন্ডাইমেন্টের একটা কবিতা, এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। তোমার মনে রাখবে যে একটা সুন্দর বিষয়, একটা সুন্দর চিন্তা, একটা সুন্দর কল্পনা, একটা সুন্দর স্মৃতি তোমাকে প্রাণবন্ত রাখবে। ওই যে ইয়া বলছিলেন, হুমায়ুন আহমেদ বলছিলেন, একটা একটা হাসিতে অনেক সময় 3টা শীতকাল উষ্ণ রাখা যায়। তিনি একটা ইয়েতে বলছিলেন, মিস হিমুবা মিসির আলীতে বলছিলেন যে প্রিয় মানুষের যদি একটা হাসি, ওই হাসির স্মৃতিচারণে 3 শীতকাল যদি তুমি আমার কাঁথা কম্বল না দাও, তবু আমার কাছে মনে হয় ওজনের কাঁথা কম্বল আছে। আর মেটাফরটা এটা বুঝছো? হাইপার বল না? না, হাইপার বলে, কিন্তু চিন্তাটা বুঝছো কিনা, মানে মানে তার হাসি আমাকে উষ্ণ, মানে তার গুড বিহেভিয়ার আমার দুঃখ গুলাকে কি করছে বলো, লাঘব করছে। ঠিক আছে কিনা? লাইনটা কিন্তু 4টিখানি বিষয় না, মানে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। একটা সুন্দর জিনিস, একটা সুন্দর কল্পনা, একটা সুন্দর বিষয়, হ্যাঁ, একটা সুন্দর স্মৃতি, জয় ফর এভার, অনেক হাজার হাজার টন দুঃখ তোমার লাঘব করে দেবে। কথা সত্য না? কি মানে অমর বাণী, তুমি এটা এটা একদম জীবন ঘনিষ্ঠ কথাটা, এটা বিশ্বাস করো না একদম পুরো। তুমি দেখবে যে মাঝে মধ্যে এমন কোন সুখ স্মৃতি আছে যেটার কারণে তুমি অনেক কষ্ট ভুলে যাও, বা অনেক মানুষ তোমার সাথে কিছু অনেক দুর্ব্যবহার করলেও তার সাথে কিছু সুখ স্মৃতির কারণে তুমি তার দুর্ব্যবহার গুলো ভুলে যাও। এই থিং অফ বিউটি ইজ এ, তাহলে মনে রাখবো একটু ছোট ছোট সুখের পরশ, সৌন্দর্যের পরশ গুলা আমার জীবনের বেঁচে থাকার কারণ হয় তারা। হ্যাঁ, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, আমাকে মানে সর্বস্ব সুখী করে। হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। যে গান মধুর, স্যার এটা কি এন্ডাইমনের মধ্যে বলা না? এন্ডাইমিয়ন, হ্যাঁ। তারপরে হলো হার্ড মেলোডিজ আর সুইট, দোজ আনহার্ড আর সুইটার। হ্যাঁ, ওডনে, ও এটা তো তিনি বলছেন, ওডনে গ্রিসিয়ান হার্ড। এটা বলছে যে শোনো, আমরা মানুষ, এটা হলো যে যে গান, এটা হলো আনকুয়েন্স, ম্যান হ্যাজ আনকুয়েন্সিবল থার্স্ট ফর, ইনডোমিটেবল থার্স্ট ফর নলেজ। মানুষ অজানাকে জানতে চায়। কিভাবে দেখো, যে গান শুনেছি তা কি বলো, তা তো মধুর, আর যা শুনিনি তা কি বলো, আরো মধুর। তাহলে আরো আমরা একটা সময় আরো দেখবো যে, বেশি আমরা মধুর। একটা সময় দেখবো যে মানে ও মানে একটা মানে একটা ধরো, আমরা তো মোবাইল ফোনে একটা সময় এরকম ধরনের, তুমি কল্পনা করতে পারছো কিনা, ধরো ফেসবুকের কথা বলো, 2004 সাল আগে ফেসবুক শব্দটা নিয়ে কোনো কোনো চিন্তা করার সুযোগ ছিল, কেউ ভাবতে পারছিল বলো তো? এরপর এইভাবে অগ্রযাত্রা হইতেছে, ধরো আমরা মোবাইল ফোনে এইভাবে রাস্তা দিয়ে হাইটে হাইটে কথা বলবো, এটা তো মানুষের কাছে স্বপ্ন ছিল। এখন এইভাবে ধীরে ধীরে দেখো যে অজানাকে জানতে চায়, এই ওই যেই স্তরে আছে সেই স্তরে সে সীমাবদ্ধ থাকে না। সে কান দিয়ে কথা শুনতেছিল এরকম একটা বড়, আগের দিনে মোবাইল, কিন্তু মোবাইল ফোন এরকম বড় বড় মোবাইল ফোন নিয়ে হাঁটতো, কান দিয়ে, তাই না? কানে বড় বড় চিৎকার করে করে কথা বলতো। এখন ওইখানে কিন্তু মানুষ শান্ত, কি ছিল না বলো, মানে সীমাবদ্ধ ছিল না। আরো বলছে কিভাবে ইয়ে করা যায় কিনা। আগে ধরো আমরা এরকম মানে টাইপ করতাম, এখন ভয়েস রেকর্ডিং হইতেছে, কথা বলে টাইপ হয়ে যাচ্ছে। এটা যখন আমার কাছে প্রথম আসছিল, রোমাঞ্চকর মনে হয়েছিল না? তো ওই মানে আমরা যেই স্তরে থাকি এইখানে আর সীমাবদ্ধ থাকছে না, মানুষ আরো জ্ঞানের এরপর স্তরে চাইতে চায় সব সময়। হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। ওকে, মাই হার্ট, ও, আর এটা তো পড়ছে মাই হার্ট, হ্যাঁ, এক্স প্রথমে বলছিলেন আর কি, যে ড্রাউজি নামনেস পেইনস, হ্যাঁ, মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক। এটা ওই যে O2 নাইটিঙ্গেলের প্রথম কবিতা এটা। আর O2 ইয়ার মধ্যে O2, এই যেমন রাখবা, স্প্রিং রে বলছিল আর কি, যে স্প্রিং, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, হোয়ার আর দে, হ্যাঁ, থিঙ্ক নট অফ দেম। তাহলে এটা থিঙ্ক নট, এই তুমি ওদেরকে নিয়ে ভাইবো না, এই থিঙ্ক নট অফ দেম, এটা কারে কারে পরামর্শ দিচ্ছে বলো তো একটু? অটামকে। অটামকে বলতেছে, তুমি ওদেরকে নিয়ে এত চিন্তা করতেছো কিন্তু তোমার ওইটা নিয়ে ভাবার দরকার নেই, তোমার ভেতরে আলাদা একটা স্বতন্ত্র মিউজিক রয়েছে। কবিতার সঙ্গে তিনি এটা দিয়েছেন, ইফ পোয়েট্রি কামস নট এজ ন্যাচারালি অ্যাজ দ্য লিভস টু এ ট্রি, ইট হ্যাড বেটার নট কাম এট অল। গাছ থেকে যেভাবে পাতা বের হয়, হুম, ঠিক
তদ্রূপ যদি তদ্রূপ যদি বলো গাছ থেকে যেভাবে পাতা বের হয়, হ্যাঁ, ঠিক তদ্রূপ যদি ইয়া থেকে বের না হয়, কি বলো, কবির কবিতা না আসে। না আসে, তাহলে এটা বের করে কবিতা জোরাজুরি করার বিষয় না, জোর করে হাডুডু খেলা যায়, কিন্তু কি লেখা যায় না বলো একটু, একেবারে কবিতা স্বয়ংক্রিয়, এই লেখা যে যায় কবিতা লেখা যায় না, একদম ন্যাচারাল, মানে স্পন্টেনিয়াস। এই যে ওয়াটসন যেটা বলছেন, পোয়েট ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, আবেগ উপচে পড়লে এটার নাম কবিতা। আর ইফ পোয়েট্রি কামস নট অ্যাজ ন্যাচারালি অ্যাজ দ্য লিভস টু এ ট্রি, গাছ থেকে যেভাবে পাতা বেরোয়, গাছ থেকে যেভাবে কি বলো, সমুদ্র ঝর্ণাধারা থেকে যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে পানি প্রবাহিত হয়, এইভাবে যদি গাছের ভেতর থেকে, মানে মানুষের ভেতর থেকে ইয়া না হয়, আমি বলছিলাম এজ লাইক এ সন্তান প্রসবের মতো কবিতা প্রসব করা হয়, তাই না? ওকে, তাহলে জন কেস নিয়ে মোটামুটি ধারণা পাইছো ইনশাল্লাহ, আশা করি এর বাইরে প্রশ্ন আসলে আমি সরি, হবে না, বাদ। ওকে, এপিটাফ তো তার সমাধি ফলকের এপিটাফ, তোমরা তো নিশ্চয়ই এপিটাফ জানছো, তাই না? এপিটাফ মানে এই যে, তাই না, এপিটাফ না? জি জি স্যার জি স্যার। উইলিয়াম ব্লেক, শোনো, উইলিয়াম ব্লেক হলো, তিনি হি ওয়াজ বোথ এ পোয়েট এন্ড পেইন্টার, তিনি কবি এবং চিত্রশিল্পী ছিলেন। তো এটা একটা ভাইটাল কোশ্চেন, বলো তিনি একই সাথে কি ছিলেন বলো? কবি এবং এবং পেইন্টার শিল্পী ছিলেন কবি এবং কি বলো, চিত্রশিল্পী ছিলেন। হ্যাঁ, হি ওয়াজ বোথ এ পোয়েট এন্ড বোথ দ্য পোয়েট এন্ড পেইন্টার, তিনি একই সাথে কবিও ছিলেন আর কি বলো, চিত্রশিল্পী ছিলেন। তারপর সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপেরিয়েন্স, তার বিখ্যাত দুইটা ইয়া, শোনো, আমি তোমার একটু, ইনোসেন্ট এন্ড এক্সপেরিয়েন্স আর ডেফিনেশনস অফ কনসাসনেস দ্যাট রিথিঙ্ক মিল্টন, আমার এটাতে যাবো না, প্যারাডাইজ, প্যারাডাইজ এন্ড ফল, মনে রাখবা। এই সংস অফ ইনোসেন্সটা হইলো কিসের প্রতিনিধি বলো? স্বর্গ না স্বর্গপতন? স্বর্গ, প্যারাডাইজ। স্বর্গ আর এক্সপেরিয়েন্সটা কি বলো? প্যারাডাইজ লস্ট। একটা হলো প্যারাডাইজ আর একটা হলো কি বলো, প্যারাডাইজ লস্ট। ওকে, এখন দেখো, এখন আমি তোমারে বলি, এই সংস অফ এক্সপেরিয়েন্স আর সংস অফ ইনোসেন্স এর মধ্যে পার্থক্যটা তোমার একটু এক লাইনে মনে লিখে দিছি এখানে, দেখি। এই দেখো, হোয়ার, এই লাইনটা একদম পড়ে শোনাও আমারে, বলে বুঝবা। এই লাইনটা কই না, হ্যাঁ এটা পড়ো একটু নিচে, হোয়ার ইনোসেন্স রিপ্রেজেন্টস, বলো। Where innocence where represents the unfallen world and experience represents the fallen world. ফলেন ওয়ার্ল্ড, তাহলে এক কথা হলো স্বর্গীয় বিষয়টা, অর্থাৎ ধরো শিশুরা, শিশুরা যখন কথা বলে, শিশুদের কাজ কর্ম বৈশিষ্ট্য সবগুলা কি সংস অফ এক্সপেরিয়েন্স নাকি সংস অফ ইনোসেন্স? Songs of innocence. আর আমরা যত রকমের দুই নাম্বারই করি, আমরা এই বুঝ হওয়ার পর থেকে যত রকমের হিপোক্রেসি, যত রকমের তোমার কি নাটক, কারসাজি, সবগুলা কি বলো, songs of Experience. মনে রাখবে। তিনি মানুষের যখন হেভেনলি ক্যারেক্টারটাকে বলেছেন সংস অফ কি বলো, ইনোসেন্স। আর মানুষের যত ওই যে কি বলো মুখোশধারী চরিত্রটা যেটা, এটা কি বলো, সংস অফ কি বলো, এক্সপেরিয়েন্স। এই দুইটাকে মানে অনেকগুলো কবিতা এখানে। ওকে, আর কিছু এখানে আমার লাগবে না, আপাতত কোনো কিছু লাগবে না। ইট ইজ ইজিয়ার টু ফরগিভ এন এনিমি দেন টু ফরগিভ এ ফ্রেন্ড, তাই না? আচ্ছা, তারপরে চার্লস ল্যাম্ব, তো আগেই তোমরা জানছো নাকি, উনি এবং ওনার বোনও ছিল, ওনার বোন দুজন মিলে তিনি লিখছিলেন যে টেলস ফ্রম শেক্সপিয়র। আর তিনি এলিয়া ছদ্মনামে লিখতেন। তিনি একজন বিখ্যাত এসেইস্ট ছিলেন, যেটা আমরা আগে পড়ছি। আর উইলিয়াম হাসলিট একজন প্রাবন্ধিক ছিলেন, তার একটা বিখ্যাত গ্রন্থের নাম কি বলো, দ্য স্পিরিট অফ কি বলো, এজ। দ্য স্পিরিট অফ কি বলো, এজ। স্পিরিট দিয়ে আরো কয়েকটা বই আছে। স্পিরিট অফ ইসলাম কে লিখছেন বলো? Sir Damir Ali. স্পিরিট অফ নেশনস, ভলতেয়ার। স্পিরিট অফ নেশনস হলো কে বলো, ভলতেয়ার। ভলতেয়ারের লেখা হলো ওই যে ক্যান্ডিড। আর হলো স্পিরিট অফ নেশনস। আর স্পিরিট অফ ক্যাপিটালিজম, ম্যাক্স ওয়েভার ম্যাক্স ওয়েবার কিসের জনক ছিলেন?
আমলাতন্ত্র। আমলাতন্ত্র। তার বিখ্যাত গ্রন্থের নাম হলো প্রোটেস্ট্যান্ট এথিক্স, তাই না? ওকে, এবার আমরা চলে আসছি লর্ড বায়রন। এটাই মনে হয় শেষ। আর লর্ড বায়রনের কথা কি? লর্ড বায়রনের পুরো নামটা বলো। জর্জ গর্ডন। জর্জ গর্ডন লর্ড বায়রন। লর্ড বায়রন। তো একটু শোনো মনোযোগ দিয়া। তো আমি আগেই বলছি, লর্ড বায়রনকে আমরা বাংলায় কি অর্থ করতে পারি না? লর্ড বায়রন শব্দের অর্থ শেলিকে তাসলিমা নাসরিন বললে কাজী নজরুল ইসলাম। কাজী নুরুল ইসলাম। কেন নজরুল ইসলাম। কাজী নজরুল? না না, এমনি ব্যক্তিগত চরিত্রের কথা বলতেছে। আহ, কি হবে বাংলা অর্থ? জামালপুরের ডিসি। জামালপুরের ডিসি অথবা ইমরান হাশমি, এরকম। হ্যাঁ, বুঝছো কিনা? মানে আবার বলো, বাস্তবে ইমরান হাশমি না, চলচ্চিত্রে ইমরান হাশমি। হ্যাঁ, ওকে। তাও বললে আরো আরো মানে তো ভদ্রভাবেই বলা হয়, কিন্তু ও আবার একটু কি ছিল, এমন একটা কি বলতে পারো, মানে একজন কারোর নাম বলো, যে চিন্তা করে দেখো যে এরকম ধরনের খুব লুজ ছিল। লুজ স্যার, আসলে স্যার কাউকে না করতে পারতো না। হ্যাঁ, এরকম। ওকে, তো অসংখ্য মানুষের, নারীর সাথে তার সুসম্পর্ক ছিল। এখন তিনি কি করলেন, শেষ পর্যন্ত বিয়ে করছেন। ওই যে আমি যে বলছি যে যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, দুষ্টু তেমনি ছিলেন। কুকুর নিষিদ্ধ করার পরে তিনি নিয়ে গেছেন বাদর, বিড়াল, অন্যগুলো নিয়ে যেতেন, পরে ওইগুলো নিষিদ্ধ করা হয়েছে। তারপরে তিনি বিয়ে করছেন একজন বিদুষী রমণীকেই, কিন্তু ওই যে বদ স্বভাব, পরবর্তীতে ওই রমণী তাকে একদিন আবিষ্কার করলো যে বায়রন হ্যাড এন ইলিগেল ইলিসিট রিলেশনশিপ উইথ হিজ কি বলো স্টেপ সিস্টার। তো পরে তিনি বায়রন কি করলেন, পরে তো পুরা ওই মেয়ে চিৎকার চেঁচামেচি করে পুরো লন্ডন কাঁপিয়ে ফেলছে। পরে তিনি লন্ডন ছাইরা এই যে বের হইছেন, বের হইয়া তিনি গেছেন স্পেনে, গেছেন ইতালিতে, গেছেন পর্তুগালে, গেছেন তারপরে তোমার ভূমধ্যসাগরীয় দেশ থেকে ইজিয়ান সাগর পর্যন্ত আসছেন। এগুলো তিনি ঘুরছেন। ওই ঘুইরা তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখছেন ওই ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। বইটার নাম বলো। কি বলো? হেভেন এন্ড আর্থ। চাইল্ড না, চাইল্ড হ্যারোল্ডস হ্যারল্ডস পিলগ্রিমেজ। পিলগ্রিমেজ। হ্যাঁ, ওকে, দেখো আমি তোমাদের একটু 30 সেকেন্ডে দেখাই। তাহলে তিনি মোটামুটি, এটা হলো এক ধরনের নেরেটিভ পয়েম পার্টস বাই। দেখো তিনি কোথায় কোথায় গেছিলেন, কোথায় কোথায়, ধরো পর্তুগাল, মেডিটেরিয়ান, ইজিয়ান, এগুলোর এই আশেপাশের দেশগুলো ঘুরছিলেন। অর্থাৎ তাহলে এইগুলা দেখা, এখানে এগুলা ঘুরছেন, এগুলা দেখে তার মায়ের কাছে কিছু চিঠি পাঠাইছেন, এগুলোর সমন্বয়ে তার একটা মোটামুটি এক ধরনের ভ্রমণ কাহিনী। ওকে, চাইল্ড হেরল্ডের মানে যাত্রা, তীর্থযাত্রা। হ্যাঁ, চাইল্ড হেরল্ডটা কার প্রতিনিধিত্ব করছে বলো? নায়ক কার ওনার নিজ প্রতিনিধি? ওনার নিজেরই। ওকে, তারপরে আসো, এরপরে তিনি আমরা তো জানি এই যে ধরো গ্রিসটা, কি তুমি মনে আছে কিনা গ্রিসটা কোন জায়গায়, আমাদের গ্রিস কোথায়? গ্রিস কোথায় মনে আছে তোমাদের? তুরস্কের পাশে। হুম, তুরস্কের পাশে। এই যে দেখো গ্রিস, তাহলে আমি আগেই প্রথম ক্লাসে তোমাদেরকে বলছিলাম, দেখো এই গ্রিসটা কার অধীনে ছিল বলো তো একটু? তুরস্ক মানে অটোম্যান সাম্রাজ্য, অটোম্যান সাম্রাজ্য, ওসমানীয় সাম্রাজ্য। তাহলে তুরস্ক, গ্রিস কার কাছ থেকে স্বাধীনতা গ্রহণ করছে, লাভ করছে? অটোম্যানদের কাছ থেকে, তাই না? তাহলে এই গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ইংরেজ কবি কোথায় আসলেন বলো? গ্রিসে আসছেন। গ্রিসে আসছেন। অতএব বুঝছো কিনা, তিনি গ্রিকদের পক্ষ হয়ে তুর্কিদের বিরুদ্ধে, অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এবং এইখানেই আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি নাজমুল বলছিলাম স্যার, একটু কথা বলতে পারি স্যার? হ্যাঁ, শিওর।
আর আমি ওই যে লাস্ট টাইম যে ফেসবুকে আপলোড দিছিলেন এটা কি পরে কেটে দিছিলেন নাকি না? এটা কোনো একটা শুধু আপলোড হয়েছে আর কোনটা আপলোড হয় নাই। ও তাহলে আবার দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, আমি ক্লাস শেষ করে দিয়ে দিতেছি, নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, কোনো আর গ্রুপে এটার আর আপলোড সিস্টেমটা হয়নি। একটু বলে দেই। এটার সিস্টেমটা হলো স্যার, আপনি এই পোস্টিং এর পরে এটা আপলোড নিতে কিছু সময় লাগে। আপনি যদি ওই যে ফেসবুক কেটে দেন তাহলে কিন্তু এটা আবার হবে না। মানে মনে ও করেন ও তাই 15-20 করছে, মিনিট সময় ফেসবুক বা কেটে 10 দিচ্ছে, মিনিট। বুঝছি আমি, তাই ঘটনা করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু দিয়ে দিন স্যার বুঝছি, দুটোটাতে। দিয়ে হ্যাঁ দেবো। ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে স্যার, 16 তারিখেরটা হচ্ছে, 3 তারিখেরটা হয় না, আপনি হয়তো একটু দেখে দিয়ে দিন স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ 16 তারিখে দুইটা হয়েছে তাই না? না, 16 তারিখে শুধু একটা হয়েছে, মানে 13তম বেসে, আচ্ছা আমি চেক করে দিয়ে দেবো, মানে হ্যাঁ 16তম sure, বেসে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। চেক করে একটু দিয়ে দিন স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এরপরে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে তিনি এখানে মারা গেছেন, তার লাশ আবার আইনায় কোথায় দাফন করা হয় বলো? স্যার বিষয়টা একটু আরেকবার বলুন তো স্যার, এই যে আবার তুরস্কের আন্ডারে থেকে। আবার একটু মনোযোগ দিয়ে শোনো। আবার একটু আরো পেছন থেকে বলি। এই তুরস্ক, মনে রাখবা এই, আর একটু উপরে তুলি, একটা আরো বড় থাকলে খুব শান্তি পেতাম। নিচেরটা কি বড় কেন? হ্যাঁ তাও তো আছে, নিচেরটা কিছুটা আছে। হ্যাঁ এই তুরস্ক দেখছো কিনা? জুম তুরস্ক, করে নিতে পারেন তো, ওই যে প্লাস চিহ্ন দিয়ে জুম করে নেন। না না এমনি তার ঠিক আছে, চলবে। আর ইয়ে হয় না। তোমরা দেখতে পাচ্ছ কিনা তুরস্ক দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখা যায়। বেশি বেশি ছোট নাকি দেখা যাচ্ছে তো? দেখা ওকে, যাচ্ছে স্যার। তুরস্ক কি করছে দেখো। এই যে, হ্যাঁ এই তুরস্কটাতে ইসলামিক, আমি তোমার একদিন কোন একটা ক্লাসে বলছিলাম যে এই ধরো এইখানে তো সৌদি আরব, এই যে এই অংশটা সৌদি আরব, তাই না? একটু মনোযোগ দিয়ে শুনো। এই সৌদি আরব থেকে, সৌদি আরবে কিন্তু ওই যে ইসমাইল আলাহিসাল্লাম কিন্তু এখানে জন্মগ্রহণ করছিলেন। ক্যান ইউ রিমেম্বার? ইসমাইল আলাহিসাল্লাম জন্মগ্রহণ করছিলেন এখানে, তোমার মনে আছে কিনা? আমরা একদিন ক্লাসে বলছিলাম না? জি স্যার। আর ইব্রাহিম আলাইসাল্লামের আরেক পুত্র, তিনি জন্মগ্রহণ করছিলেন এইখানে। কোন দেশ এটা? প্যালেস্টাইন। জেরুজালেম। প্যালেস্টাইন। প্যালেস্টাইন, জেরুজালেম। ইসমাইল আলাইসাল্লামের বংশ কিন্তু এখানে হয়েছে কে? মোহাম্মদ সাল্লাম কিন্তু এই বংশে আসছেন। আর এখান থেকে তো ওই অন্যান্য বনি ইসরায়েলের নবীরা আসছেন, তাই না? ইসহাক, ঈসা আলাইসাল্লামের পুত্রের নাম ইয়াকুব, ইয়াকুব বনি ইসরায়েলের অন্যান্য নবীরা। হ্যাঁ ওকে, এখন শুনো। তো এই এই ধারাবাহিকতা আমরা দেখি। দেখো তুমি, পরে মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল করছেন মদিনায়। হ্যাঁ একটু একটু 1 মিনিট ইতিহাস শুনে নাও। মোহাম্মদ সাল্লামের পরে প্রথম সাহাবী কে আসলো, প্রথম খলিফা? আবু বকর সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তারপরের খলিফা কে ছিলেন? উসমান। আবু বকর পর ওসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে পৃথিবী ইসলামিক সাম্রাজ্য বিশাল বিস্তৃত, প্রায় অর্ধ জাহান হয়ে গেছে, মানে 33 লক্ষ বর্গ কিলোমিটার হয়ে গেছে। অন্যতম বিজেতা, ঠিক আছে। কিন্তু তিনি রাজধানী কোথায় রাখছেন? মদিনাতে রাখছেন। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আর রাজধানী কোথায় রাখছেন বলো? মক্কায়, মদিনা না রেখে কোথায় নিয়ে গেছেন বলো? কোথায় নিয়েছেন মক্কায়। বলো নাকি? আরে না, কোথায় বলো? এই যে এদিকে, এই পাশে কোন রাষ্ট্র মনে করে তোমাদের? সৌদি আরবের কোনাকুনি ইরাকে। ইরাকের মধ্যে নিয়ে গেছেন। আচ্ছা। হ্যাঁ ইরাকের মধ্যে নিয়ে গেছেন, কুফা। তো এই ইরাকের মধ্যে নিয়ে গেছেন। এইখান থেকে এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক, দেখো যে অনেক এখানে সিফিনের যুদ্ধ আছে, জঙ্গে জামাল, এগুলো আছে। এর মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবার ছিলেন সিরিয়া। সিরিয়া মানে কি জানো? শাম। বলো সিরিয়া মানে কি? শাম। এই সিরিয়া। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কার যুদ্ধ হয়েছিল বলো? ওই যে সিফিনের যুদ্ধ হয়েছিল। হ্যাঁ এই যুদ্ধে বহুত কিছু হয়েছে। এই তাহলে এই দেখো, তখন কিন্তু ইসলামী সাম্রাজ্য আর কোথায় নেই বলো? ইয়া নাই, মক্কায় নেই। ধীরে ধীরে সাম্রাজ্যটা চলে আসছে কোথায় বলো? যখন এই ইস্তাম্বুল, হ্যাঁ ওসমান গাজীর নেতৃত্বে যখন এই তুরস্ক, এই অটোমান সাম্রাজ্য, এই যে ইস্তাম্বুল জয় করা হলো, ইস্তাম্বুল, ঠিক আছে কিনা? এই তখন থেকে কিন্তু ইসলামিক সেন্টারটা কোথায় চলে গেছে বলো একটু? ইসলামিক খেলাফত কি তুরস্কে। সৌদি আরব, মক্কা, মদিনা, ইরান, তুরস্ক, নাকি তুরস্কে বলো? তুরস্কে চলে গেছে। বিশাল এই সাম্রাজ্য ধরে, এই যে মনে রাখবো। ও আমি আরো তাও বলে রাখি,
আরে তোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত প্রশ্ন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে নাম কি আমিরে মুয়াবিয়া, ওনার নাম কি? এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরে যে ইয়াটা এসে ওটার নাম হলো, ওটাকে বলা হয় উমাইয়া খেলাফত। বলো নামটা কি? উমাইয়া খেলাফত। উমাইয়া বংশ। তারপরে আসছে কি বলো? আব্বাসীয় বংশ। এগুলো মনে রাখো। এইভাবে করে করে উসমানীয় এই অটোম্যান সাম্রাজ্য আসছে। তখন সাম্রাজ্যটা আর এই মধ্যপ্রাচ্যে এই অংশে ছিল না, বলো কোথায় চলে আসছে? তুরস্কে। তুরস্ক থেকে তুরস্কের খলিফারা এই সমগ্র মুসলিম বিশ্ব দেখভাল করতেন, তুরস্কের খলিফা। এবং সর্বশেষ খলিফা ওই যে কামাল আতাতুর্ক পাশার আগ পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তুরস্কে কি বিদ্যমান ছিল বলো? অটোমান সাম্রাজ্য। খেলাফত বিদ্যমান ছিল। এবং ভারতবর্ষে যে তোমরা পড়তেছো খেলাফত আন্দোলন, ওই খেলাফত কিন্তু ওই কার কোন খলিফা? আমাদের ভারতবর্ষে কোন খলিফা, নাকি ওই যে তুর্কি, এই তুরস্কের আমিরুল মুমিনিন, এই তুরস্কের খলিফা? বলো তো একটু। স্যার তুরস্কের খলিফা। এই খলিফার কথা। এটা হলো খেলাফত আন্দোলন, খেলাফত রক্ষার জন্য যে আন্দোলন। তো যাই হোক, তাহলে বুঝছো একটা প্রতাপশালী সাম্রাজ্য ছিল এবং সুলতান সুলেমান খান ছিলেন সবচেয়ে বড় এখানে কিংবদন্তি মহানায়ক। তো যাই হোক, গ্রিসও তার দখলে ছিল। হয় এবার এত কথা বললাম। এই গ্রিস থেকে, তাহলে গ্রিস কার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করছিলেন? তো ধীরে ধীরে তখন ওই যে শোনো, একদম মানে তাসের ঘরের মতো ধপাস ধপাস করে এত দ্রুত পতন ঘটছে কোন সাম্রাজ্যের বলো? একটার পর একটা। এই যে সৌদি আরব এই ব্রিটিশদের কাছ থেকে তছনছ হয়ে গেছে টোটাল। শেষ পর্যন্ত মানে খেলাফতের মানে খেলাফত শেষ করে কামাল আতাতুর্ক পাশা এসে এমন সেকুলার ইয়ে তৈরি করছে। হ্যাঁ, এখানে ধরো হিজাব পরা নিষিদ্ধ করছেন, দাড়ি রাখা ইয়ে করছে, সব মাদ্রাসা টাদ্রাসা বন্ধ করে দিছিল। হ্যাঁ, একদম পুরোপুরি অনেক মানে এমন একটা মানে একটা ইসলামিক খেলাফতকে কি করছে, মানে ইয়ে করা হয়ে ফেলছে অল্প বছর মধ্যে। ওয়েস্টার্নাইজেশন করছে। ওয়েস্টার্নাইজেশন করছেন তিনি, পশ্চিমাদের সাথে মিল রাখছেন। হ্যাঁ, হুম। মানে এখন ওই যে ধরো তুরস্কের দুইজন নেতার সাথে তুমি পাল্টাপাল্টি চলবে, একজনকে বলো এরদোয়ান ভার্সাস কি বলো আতাতুর্ক, তাই না? স্যার কিন্তু তবে ওরা জাতির জনককে কোনো আইডিওলজিক্যাল ভাবে ভিন্ন মত পোষণ করলেও তারা রাজনৈতিক ভাবে কি করে না বলো? মানে কামাল আতাতুর্ককে কখনোই হেয় করতে দেখছো? না স্যার। নেভার। ওকে, ডান। তো তো এটাই আর কি। এতক্ষণ ধরে আমি এই ইতিহাস বুঝিয়ে বললাম যে তিনি যে গ্রিসের মধ্যে মারা গেছেন আর কি, বিদ্রোহী কবি। ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে গ্রিসের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। গ্রিকরা তাকে ন্যাশনাল হিরো হিসেবে গণ্য করে। তুমি নিশ্চয়ই এখন ভালো করে বুঝছো। তারপরে যেহেতু তিনি বিদ্রোহ করেছেন, রেবেল পোয়েট, নজরুল ইজ দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। হ্যাঁ, তারপরে হলো উম মাইকেল মধুসূদন দত্ত লর্ড বায়রনের বিশেষ অনুরাগী ভক্ত ছিলেন। আমাদের মাইকেল মধুসূদন দত্ত লর্ড বায়রন দ্বারা প্রভাবিত ছিলেন, আমি আগের ক্লাসে বলছি। তার বিখ্যাত এর নাম হলো ভিশন অফ জাজমেন্ট, মনে রেখো ভিশন অফ জাজমেন্ট, এটা মনে রাখতে পারো। আর চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ তার বিখ্যাত কাব্যগ্রন্থ, আমরা বলছি এটা তুমি নিশ্চয়ই এটার মধ্যে ওই যে ভ্রমণ বৃত্তান্ত পাইবা তার। তবে তিনি বিখ্যাত হলেন একটা মহাকাব্যের জন্য। মহাকাব্যের নাম বলো ডন জুয়ান। বলো কি নাম? ডন জুয়ান। ডন জুয়ান। এই ডন জুয়ানের মধ্যে কি আছে বলো? ডন জুয়ানের মধ্যে উম ডন জুয়ান, হ্যাঁ খেয়াল করে দেখো, ডন জুয়ানের মধ্যে ডন জুয়ান এটা একটা এপিক স্যাটায়ার, এটা একটা এপিক স্যাটায়ার, ঠিক আছে? এপিক স্যাটায়ার মহাকাব্য। এই মহাকাব্যের চরিত্রগুলো একটু দেখো। ডন জুয়ান, ডন জুয়ানের চরিত্রগুলো ডন আলফেন্সো, ডন জুয়ান, ডন আজুলিয়া। তাহলে ডন আলফেন্সো, ডন জুয়ান, ডন আজুলিয়া। তো একটু এই গল্প বলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে আমাদের। একটু চলো ডন জুয়ান সম্পর্কে আমরা একটু বুঝে আসি। মহাকাব্যের নাম ডন জুয়ান, একেবারে এত স্যার সহজ এপিসোডের শব্দ। মানে কি মহাকাব্য? আর আমি বলি না, আমার বলতে দাও। হ্যাঁ, এখন এই ডন জুয়ান মহাকাব্যের মধ্যে মনে রাখবে একদম সহজ সাবলীল প্রাণবন্ত ভাষায় তিনি লিখছেন। মহাকাব্যের ভাষায় যেমন, যার ভাষা যেমন খুব গুরু গম্ভীর হয় এমনটা না, একদম তুমিও সহজ ভাষায় পড়তে পারবা এটা। ডন জুয়ান মহাকাব্যের মধ্যে চরিত্রগুলো দেখো। একটা নাম হলো ডন আলফেন্সো। এখানে যে মুরব্বী আছেন একজন, ওনার নাম হলো ডন আলফেন্সো। এই ডন আলফেন্সোর বয়স হলো কত? ধরো 50। বলো ডন আলফেন্সোর বয়স কত? 50। ওকে। তার ওয়াইফ হলো ডোনা জুলিয়া।
ওয়াইফের নাম কি? ডোনা জুলিয়া। ডোনা জুলিয়ার বয়স কত? 23। কথা বলছো কিনা? চাচার বয়স কত? 50। ভাবির বয়স কত? 23। চাচি না ভাবি? কথা বুঝছো কিনা? হ্যাঁ। জি স্যার। এখন পার্শ্বনায়ক আছে, ওর নাম কি বলো? শাকিব খান, নাম কি বলো? ডন জন। জুয়ান। ডন জুয়ানের বয়স বেশি না, মাত্র কত? 16। এবার দেখি তো তুমি, ওনার বয়স হলো, চাচার বয়স 50, চাচির বয়স হলো কত? 23। আশেপাশে ঘোরাঘুরি করে একজন বয়স কত? 16। 16। কোনো ধরনের কোনো ধরনের ফিতনার আশঙ্কা করতেছো কিনা তুমি সেটা বলো। অ্যাডোলেসেন্স টাইম। মানে আগে বলো, কোনো ধরনের আশঙ্কা আছে কিনা, তোমার মনের মধ্যে কোনো ভয় টয় থাকতেছে কিনা? জি স্যার আছে। তাহলে তাহলে বোঝা গেল তোমাদের প্রত্যেকের ভেতরেই মহাকাব্য আছে। তুমি যা ভাবতেছো তাই ঘটবে, কিন্তু মহাকাব্য প্রকাশের কি নাই বলো? ভাষা নাই, তাই না? ওকে, তাই করছে। ধরো এখানে এই যে আঙ্কেল সকালবেলা চলে যায়, হ্যাঁ, ইয়ে করতেছে, এবং এই যে আন্টি সারাদিন তো কোনো কাজ নাই। ওকে, এই যে ডন জুয়ান তোমার আসছে, এই যে রাস্তা ঘোরাঘুরি করতেছে, মাঠের মধ্যে ধরো বল টল খেলতেছে, এই একটা বাগানের কোন জায়গার মধ্যে পায়চারি করতেছে, হাঁটতেছে, এমন সময় এই যে আপুও ধরো বাগানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, দুইজনের মধ্যে চোখে চোখ পড়ছে। বলো কি পড়ছিল? চোখে চোখ পড়েছে। চোখে চোখ পড়া মানে কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চোখে চোখ পড়া হইলো, বললেন যে চোখে তো চোখ পড়া তো সহজ কাজ না, চোখে একটা বালিকণা পড়লে কেমন লাগে বলো তো? খচখচে। অস্বস্তি লাগে, স্যার মনে অস্বস্তি। হয় একটা হাতি খুব কষ্ট, ঢুকছে পুরা। খুব কষ্ট লাগে। বলে যে একটা ছোট বালিকণা পড়লে এত কষ্ট, আর সেই চোখে আস্তে একটা চোখ পড়ে গেলে কেমন কষ্ট হবে তোমরা অনুমান করো। তাহলে চোখে চোখ পড়া বলছেন। হ্যাঁ, মনে রাখবে যে পৃথিবীর এই সব এই মনে রাখবা, এই তোমার আমি বলে রাখি, চোখ খুব, এই চোখের বর্ণনা দিচ্ছেন, চোখ দিয়ে কিন্তু তাদের প্রেমের যাত্রা শুরু। এই যে তোমার একটা কথা বলছিলাম, সোর্স অফ অল সিনস, বুঝছো কিনা, ডিরাইভড ফ্রম ওয়ান অর্গান। পৃথিবীর সব পাপ নাকি এক ইয়া থেকে শুরু হয়। প্রথম শুরু হয় কোন অঙ্গ থেকে বলো? চোখ থেকে। এটা গ্রামার কাছে সেটা। এই জন্য আমি ক্লাসে বলছিলাম যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা বলো যে চোখ সামলাও মিয়া। তো দেখো সবকিছু থাকতে, এত কিছু থাকতে, মুখ হাত এত অর্গান থাকতে, বল চোখের কেন ধরছে? দেখো যত অপরাধ করছি, চোখ দিয়ে আগে দেখে, চোখ অন্ধ ছিল অপরাধ হইতো না, শুধু চোখ ছিল বিধায় আমি ঘুষখোর সুদখোর দুর্নীতিবাজ হয়ে উঠছি। শুধু আমি অন্ধ না বিধায়, চোখের চাকচিক্য নেশা এবং চোখের ক্ষুধা, আমি এটা তো অসীম, এই ক্ষুধা আমি নিবৃত্ত করতে গিয়ে আমি নিজের ডাস্টবিন বানাইছি। ওকে, তো ওই যে বললেন যে চোখ থেকে, হ্যাঁ, চোখের এই যে কি হলো, তো চোখ থেকে ওই অপরাধটা শুরু হয়েছে, পরে চোখে চোখ পড়ছে, তারপরে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম হয়, ইয়ে হয়েছে একদম পুরোপুরি লাস্ট স্টেজে, মানে তারা কোনো একটা, তারা ধরা খাইছেন। আমি ধরা খাইছেন বললে কি আর বাকি ইতিহাস বলতে হবে তোমাদেরকে? না স্যার। ওকে, এবার মহাকাব্য তুমি বুঝে গেছো কি হয়েছে ঘটনার মাঝখানে। এখন বললো যে এবার এবার বলবা যে এটা কেন এপিক স্যাটায়ার। এপিক স্যাটায়ার কেন? এতক্ষণ তুমি খুব মানে রঙ্গরসের গল্প শুনছো, তাহলে এটা দিয়ে কি বিদ্রোহী কবি হয়? এটা রোমান্টিক কবি হইতে পারে। তিনি কিভাবে বিদ্রোহী কবি? তুমি দেখো, দেখো তিনি ইয়াতে বলছে, ম্যানস লাভ অফ, এটা পরীক্ষার প্রশ্ন কিন্তু, ম্যানস লাভ অফ ম্যানস লাইফ এ থিং এ পার্ট। এটা ওই ডন জুয়ান মহাকাব্যের মধ্যে ডোনা জুলিয়া বলতেছিল আর কি, এটা যে পুরুষের ভালোবাসা অনেক কাজের মধ্যে একটা কাজ, কারণ তার দিনের মধ্যে অনেক কাজে সে ব্যস্ত থাকে, এর মধ্যে একটা অংশ হলো কি বলো? প্রেম। আর ইট ওয়াজ উইমেন্স হোল এক্সিস্টেন্স, আর এটা ছিল নারীদের কি বলো? প্রেমে ছিল নারীদের কি বলো? কোন নারী যদি প্রেমে পড়তেন, এটাই ছিল কি বলো তার সমগ্র অস্তিত্ব, কারণ তার অন্য কোনো বৈষয়িক তেমন বেশি কাজ ছিল না। এদের ঘরের মধ্যেই থাকা, অন্য কোনো তার বিসিএস পরীক্ষা তার দিত না তখন, তাই না?
ফলে এটা ফলে যে তার এই প্রেমে পড়লে প্রেমটাই ছিল তার সর্বস্ব, আর কোনো ইয়ে ছিল না। তো পরে কবি বললেন যে আচ্ছা বলো যে এখানে যে তারা যে এই একটা ইলিসিট সম্পর্কে জড়াইয়ে গেল, এটার দোষটা কার? এবার বলো তুমি কারে দোষ দিবা? Alfonso. বয়সের স্যার। Fated. তিনি বললেন যে দেখো, ওয়েডেড শি ওয়াজ সাম ইয়ার্স, ডোনা জুলিয়া বিয়ে করেছেন কয়েকটি বছরকে, এন্ড টু এ ম্যান অফ 50, এবং এটা 50 বছর একটা স্তূপকে বিয়ে করেছেন। ঠিক আছে, লাইনটা দেখো। আই থিঙ্ক ইনস্টিড অফ সাচ এ ওয়ান, এই ধরনের একজন থাকার চেয়ে ইট হ্যাড বেটার 2 of 5 and 20, তাকে 25 বছরের দুইজনের সাথে বিয়ে দেওয়া উচিত ছিল। এত সাংঘাতিক ভাবে তাহলে বললো তুমি মিয়া, তুমি ওরে এখন ওই দেখো, ওরা যখন ধরা খাইলো, ওরে শাস্তি দিল, ওরে পাঠাইলো, ওই যে ঘুরতে পাঠাই দিল, বুঝছো কিনা ডন জুয়ান। ওরে কোথায় পাঠাইছে বলো? রিপেন্টেন্সের জন্য ওরে বিভিন্ন মন্দিরে মন্দিরে, এই যে বলছো বিভিন্ন মসজিদে মসজিদে তাবলিগের সিলাই পাঠাই দিছে, আর ওরে তীব্র শাস্তি দেওয়া হয়েছে। বলে যে তোমরা যে শাস্তি দিলা, এটা কার দোষ? এটা তো ওদের দোষ না তো। তোমরা এখানে আনইকুয়াল ম্যারেজ একটা দিয়ে দিছো, দেওয়ার পর আবার ওরে শাস্তি দিচ্ছ, ওরে শাস্তি দিচ্ছ। এবার বলছে যে এটা তো তুমি বিয়ে দিবে তার সাথে 25, 26, 27, 28, 30 বছর হইতে পারে, তারপরে যেহেতু 23, তুমি কেন এরকম ইয়াতে মেয়ে দিলা? এইভাবে করে তিনি তার কলমকে তলোয়ারে রূপান্তর করছেন এবং সমাজের সব অসঙ্গতি গুলার বিরুদ্ধে মানে তিনি কুপোকাত করছেন। নিহাল স্যার আমাদেরকে একটা ক্লাসে বলতেন, লর্ড বাইরন, শেলি আর ফ্রান্সিস বেকন, তিনজনের নাম বলো। লর্ড বাইরন, শেলি আর তাদের রচনা পড়ার সময় মাথায় রাখতে হবে, ডু হোয়াট আই সে বাট ডোন্ট ডু হোয়াট আই ডু। তাদের ব্যক্তিগত জীবন খুবই অসুন্দর এবং কলুষিত, কিন্তু তাদের লেখালেখি, তাদের যে সৃষ্টিকর্মগুলা প্রফেটিক। তুমি যদি ব্যক্তি জীবন তার জানো, তাহলে মনে হবে কি লিখে গেছে এগুলা। কিন্তু ব্যক্তি জীবন বাদ দিয়ে, তার পার্সোনাল বিষয় বাদ দিয়ে যদি দেখো, যে পুরো সমাজের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করছেন। পোশাক আশাক থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে স্তরে তিনি স্যাটায়ার করে বিদ্রোহ করেছেন, বুঝছো কিনা? ওই যে তুমি এই বলো স্যাটায়ার হলো লিটারি টার্ম, শোনো স্যাটায়ার কি, এবার হলো এই স্যাটায়ার একটা লিটারি টার্ম বললা। স্যাটায়ার হলো এমন এক ধরনের রচনা যেটা পড়লে তুমি হাসবে, তোমার শরীরে কাতুকুতি তৈরি হবে, তুমি হাসতে হাসতে লুটাই পড়া যাবে, কিন্তু একটু পরে ওইটা দাঁড়াইয়া তুমি ফিল করবা, আরে সে তো আমারে হাসায় নাই, সে আমারে অপমান করছে। এটা নাম হলো স্যাটায়ার। স্যাটায়ারে আমরা হাসি, আমরা মনে করি ইস রে কি কাজ করলো রে জুলিয়া, মায়ের খেয়েছে বেড়া, এরকম কিছু ভাবতেছি, আমরা হাসছি, হারে ধরা খাইছে। কিন্তু এর অন্তরালে প্রচন্ড এক সমাজকে কষাঘাত আছে। এটার নাম কি বলো? ব্যঙ্গ বিদ্রুপ। হ্যাঁ, ব্যঙ্গ রচনা, প্রহসন। একেই বলে বুড়ু শালিকের ঘাড়েরও জামাই বাড়ি, হ্যাঁ, বিয়ে পাগলা বুড়ু, ঠিক না? সদবার একাদশী, পড়ো না এগুলো? শোনো নাই নাম? প্রহসন স্যার শুনছি। এই আর কি। হ্যাঁ, তো রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু মেন, প্রতিশোধ। দেখ তাহলে এটা হলো লর্ড, তাহলে এই ডন জুয়ান মহাকাব্যটা আলোচিত মহাকাব্য, আমি তোমার চরিত্রগুলো বুঝেই বলছি। ওকে, এই যে আর জুলিয়া বলছিল এই কথা যে ম্যানস লাভ অফ ম্যানস লাইফ আই থিংক এ পার্ট, ইট ইজ উইমেন্স হোল এক্সিস্টেন্স। হ্যাঁ, পুরুষের ভালোবাসা একটা কাজ, আর নারীর এটা সমগ্র অস্তিত্ব। রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু উইমেন, প্রতিশোধ মধুর, কিন্তু নারীদের কাছে নাকি বেশি মধুর। আমি এটার ব্যাখ্যা জানি না, সরি। তবে আমি একটা দেখছি যে পুরুষ মানুষরা ইদানিং প্রতিশোধ নিতে পারছেন। আমি একটা নাটক দেখে বুঝছি পুরুষও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে ইদানিং। এক আছে না, মোশাররফ করিমের নাটক দেখে আমি বুঝছি। মোশাররফ করিমের নাটকে মোশাররফ করিমের ওয়াইফ মোশাররফ করিম বলতেছে, এই দেখো দেখো, কক্সবাজার যাওয়ার পরে বলো যে দেখো দেখো ওই লোকগুলা আমার দিকে কিভাবে তাকায় আছে, তুমি কিছু একটা করো। মোশাররফ করিম বললেন যে তুমি কোনো টেনশন নিও না, আমিও ওদের ওয়াইফের দিকে তাকাই আছি, প্রতিশোধ নিতেছি। এটা কি প্রতিশোধ হলো? সমতুল্য প্রতিশোধ। না না, অহিংস প্রতিশোধ। তাহলে বোঝা গেল যে শুধু, তাই না? ওকে, আরেকটা কথা হলো কি, এবার দেখো, উম, এবার হলো ম্যানস কনসিয়েন্স ইজ দ্য ওরাকল অফ গড।
এটা পরীক্ষার গুরুত্বপূর্ণ কোশ্চেন। মানুষের আহ মানুষের কাছ থেকে দেখো যে অনেক সময় বিবেক থেকে অনেক ধারণা আসে, বিবেক বোধ থেকে আহ কি বলো অনেক কাজ আমরা করি, অনেক কথা বলি। এটা 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 কার ইশারা বলো তো? স্রষ্টার। মনে রাখবা বায়রনিক হিরো ইতিহাসে বলা হয়, ধরো যারা এরকম ধরনের বিষণ্ণ থাকে, উদ্বিগ্ন থাকে, বিদ্রোহী হয় এবং একটু লম্পট টাইপেরও হয়, হ্যাঁ, মানে একটু রহস্যাবৃত হয়, এদেরকে যাদের সাথে আহ, যাদের সাথে দুই ধরনের, আমি বলে রাখি দুই ধরনের বলো, শেভিয়ান হিরো আর বায়রনিক হিরো, দুইটা টার্ম বলো। শেভিয়ান হিরো জর্জ বার্নার্ড শো এর আদলে যে নায়ক আছে, হ্যাঁ, তারা হলো কি বলো, শেভিয়ান হিরো। আর বায়রনের চরিত্রের যে নায়ক আছে তাদেরকে কি বলা হয় বলো? বায়রনিক হিরো। বায়রনিক হিরো। ওকে। লর্ড বায়রনের কন্যার নাম হলো লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। বলো কি নাম? এটা অগাস্টা লাভলেস। লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। তিনি পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। সেই সময় তার সাথে গণিতের অধ্যাপক চার্লস পেপের সাথে দেখা হয় এবং তিনি প্রথম এবং তারকে দায়িত্ব দেন। তিনি প্রথম কম্পিউটারের মধ্যে কি বলো, এবং কম্পিউটার প্রথম প্রোগ্রামারের নাম কি বলো? অ্যাডা লাভলেস। প্রোগ্রামিং এর প্রথম ভাষা যে অ্যাডা, কার নাম অনুসারে বলো? এই যে বাইরনের কন্যা অ্যাডা। লর্ড বায়রন। জেন অস্টিনের নাম তো বলছো। এটা হলো যে তার, আমি আগে বলছি যে তার বিখ্যাত উপন্যাসের নাম হলো প্রাইড এন্ড প্রেজুডিস। প্রাইড এন্ড প্রেজুডিস মানে হলো মনে রাখবা যে একটা এই মনে রাখবা যে নারীদের অবস্থা কিন্তু খুব বেগতিক ছিল। নারীদের কোনো অবস্থানই ছিল না। সে এলিজাবেথন পিরিয়ডে কোনো নারী লেখিকাও ছিল না। এই রোমান্টিক আমলে দেখবা যে একজন নারী পাইছো, কিন্তু ওই ওদের সামাজিক মর্যাদা খুব বেশি ছিল এমনটা না। ওই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়লে তুমি যেরকম সারা পৃথিবী নিয়ে কল্পনা করতে পারো, কোলরিজ পড়লে, শেলি, জি কিটস পড়লে, কিন্তু জেন অস্টিনকে পড়লে আমরা একটা মানে ইংল্যান্ডের ঘর সংসারের কাজকর্ম বা দৈনন্দিন হিসেব নিকেশ, ঘরোয়া পরিবেশের বাইরে যেতে পারি না। এটাতেও কিন্তু আমাদের নারীদের ওই সময় মনস্তত্ত্ব বুঝতে পারি। প্রাইড এন্ড প্রেজুডিস মানে রাখবে, লন্ডন শহরে একটা নতুন ছেলে আসছে, তাকে দেখেই পুরো লন্ডনে হিরিক পড়ে গেল। মেয়েরা ভাবতে লাগলো যে হ্যাঁ কে তার মালিক হবে, এরকম ধরনের, হ্যাঁ, এভাবে করে। তাহলে কি প্রাইড হলো, বলো প্রাইড আর প্রেজুডিস। একটা হলো প্রাইড হলো মিস্টার ডার্সি নায়ক, আর প্রেজুডিস হলো এলিজাবেথ বেনেট। এবার হলো প্রাইড হলো গর্ব, এর প্রতীক কে বলো তো? পুরুষ না নারী? পুরুষ না নারী বলো? পুরুষ। আর প্রেজুডিস মানে কুসংস্কার, বিভিন্ন সংস্কার, বিশ্বাস, হ্যাঁ, এটার প্রতিনিধি কে ছিল বলো? নারী। নারী। এটা পুরোটা দেখে দিচ্ছেন যে একদম পুরো একজন নারী আর পুরুষের মধ্যে ব্যবধানটা তিনি উপস্থাপন করে ফেলছেন। এই যে নারী মুক্তির বিষয়টা তো আগে থেকে ছিল না। ওই সময় ওইগুলো পড়লে আমরা বুঝতে পারি যে নারীদের মধ্যে অবরোধ বাসিনী পড়ছো না শেষ পর্যন্ত? তুমি দেখো কত বছর আগের ঘটনা, তাই না? তাহলে নারী আর পুরুষের মধ্যে যে একটা বড় তফাৎ সব যুগে কালে ধর্মের মধ্যে ছিল, সেটা তিনি এখানে উপস্থাপন করছেন। ওকে। প্রাইড এন্ড প্রেজুডিস, সেন্স এন্ড সেন্সিবিলিটি, ইমাম ম্যানসফিল্ড পার্ক, পারসুয়েশন, এগুলা। ওকে, এটা ভালো। আচ্ছা, ওকে। আর আলেকজান্ডার পুশকিন, ন্যাশনাল পোয়েট অফ রাশিয়া, তার বিখ্যাত গ্রন্থের নাম বরিস গোদুনভ, এটা হলে চলবে। আর ওই সময়ের মধ্যে ভারতবর্ষে একজন ইয়ে ছিল, 1808 থেকে 1832 সাল পর্যন্ত একজন চিন্তাবিদ ছিলেন। ওনার নাম হলো কি বলতো? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তাকে তার শিষ্যদেরকে কি বলা হয় বলতে পারবে কিনা? ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গল, হ্যাঁ। তার বইয়ের নাম ফকির অফ জাঙ্কিরা। তারপরে তার পত্রিকার নাম হলো জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, এগুলা। ওকে, ঠিক আছে। ইউর নেচার ইজ ইউর ফিউচার। মনে রাখবা যে তুমি যেমন ফিউচার তেমন হবে। মানুষের স্বভাবই ফিউচার নির্মাণ করে। খুব কঠিন কথা। এ মিনিংফুল সাইলেন্স ইজ বেটার দেন থাউজেন্ডস অফ মিনিংলেস ওয়ার্ডস। তাহলে আমরা রোমান্টিক পিরিয়ড শেষ করলাম। আগামী ক্লাসে আমরা পড়বো, আল্লাহ আচ্ছা রাখলে, কি আগামী মঙ্গলবার কি পড়বো? লিটারেরি, নো, লিটারেরি টার্মস। তাহলে ওই যে ইতিমধ্যে আমরা অনেক লিটারেরি টার্ম পড়ে ফেলছি, দেখবো যে ওই ক্লাসে আমরা যখন একবার ধরে ধরে, আমি শীটটা আজকে দিয়ে দেবো, একটু রিল্যাক্সে দেখে রাখবা। আর
পরীক্ষার প্রশ্ন দিয়ে রাখবো। পরীক্ষাটা কি বারের মধ্যে দিবা একটু বলো। মঙ্গলবার। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা দিবা। আমি এই মঙ্গলবারের আগে আবার উত্তরপত্রটা আমার একটু মেনশন করে একজন মনে করাই দিও, আমি যেন উত্তরটা দিয়ে রাখি। ঠিক আছে? স্যার তো একটা এটা কথা ছিল। বলো। স্যার ওই বইটা কি কিনতে হবে, আপনার বইটা যেটা এখন কনফিডেন্স ছাড়া পাওয়া যাচ্ছে না, স্যারের যে কোনো নাকি বই পড়লে হয়। এই আর সফট কপি বই তো দিয়ে দিছি তোমাদেরকে, গ্রুপে দিয়ে দিছি না? ও গ্রুপে সরি দিয়ে স্যার। গ্রুপে দেওয়া আছে যে কোনো শোনো আমি বলে রাখি, এই যে তোমার তো তুমি তো এই সব জায়গার মধ্যে একই লেখা আছে, একই তো কথা। মানে আমি শুধু এখানে গল্পগুলো তোমার প্রাণবন্ত করে দিচ্ছি, এতটুকুই তো, আর কিছু না। যে কোনো বই পড়লে তুমি বুঝতে পারবা। আমার স্যার আমার ডিস্ট্রিক্টে তো কনফিডেন্সের ব্রাঞ্চই নাই, এর জন্য একটু সমস্যায় সমস্যা পড়ে সমস্যা যাচ্ছে। নেই, সমস্যা নেই। যে কোনো বই তুমি স্যারের লতিফ স্যারের বইটা পড়লে মোর দেনে না। স্যারের লিটারেচারটা পড়ে দেখবা যে এই যে আমি যাবে একদম শেষ পর্যন্ত দেখবা যে স্যারের বই যা আছে আমি সব অবশ্যই বলছি। ঠিক ওকে, হ্যাঁ। আছে স্যার, থ্যাংক ইউ। রোমান্টিক পিরিয়ডটা যে কোনো বই থেকে পড়ো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।